আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্লাব আয়োজিত আজকের এই আয়োজনে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকের পর্বকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে, এবং দ্বিতীয় পর্বে আমরা যথারীতি আমাদের কোভিড সার্ভাইভার্সদের সাথে গল্প করব। তাদের থেকে আমরা শুনবো তাদের কোভিড জার্নি। আজকের পর্বের প্রথম অংশের জন্য আমরা বিষয় নির্ধারণ করেছি নিউ নরমাল অ্যান্ড টেকনোলজি অ্যাডাপ্টেশন, হোয়াট ইট মিনস ফর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। অফকোর্স যেহেতু এটা ফুটওয়্যার, লেদার এবং অ্যালাইড ইন্ডাস্ট্রির অনুষ্ঠান, আমরা চেষ্টা করব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে আমাদের টেকনোলজি অ্যাডাপ্টেশন এবং নতুন নতুন যেই প্রযুক্তির যোগ হবে সেটা ফুটওয়্যার এবং লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে দুই সেক্টরের দুইজনকে আমন্ত্রণ জানিয়েছি, যেহেতু এটা টেকনোলজির সাথে ম্যানুফ্যাকচারিং এর একটা মিক্স আপ সেশন। আমরা জানতে চাই দুই সেক্টরের কিভাবে সম্মিলন ঘটতে পারে। সেজন্য আমরা দুই সেক্টরের দুইজনকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে আছেন জনাব সাইফুদ্দিন নাইম, ম্যানেজিং ডিরেক্টর, কোয়ান্টিক ডায়নামিক্স লিমিটেড। জনাব নাইম নরমালি কোয়ান্টিক ডায়নামিক্স লিমিটেড ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করে, ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে। আমরা আশা করছি সাইফুদ্দিন নাইম আমাদেরকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ পার্সপেক্টিভে টেকনোলজি কিভাবে কাজ করে সে সম্পর্কে একটা ধারণা দিতে পারবেন। আমাদের সাথে আরো আছেন জনাব অমৃতা মাকিন ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, পিকার্ড বাংলাদেশ লিমিটেড। পিকার্ড বাংলাদেশের অন্যতম বড় লেদার গুডস ইন্ডাস্ট্রি। এর সাথে সাথে তিনি ডিরেক্টর অস্ট্রান লিমিটেড, যেটা মেইনলি কোয়ালিটি লেদার নিয়ে কাজ করে। সো আমরা আসলে অমৃতা মাকিন ইসলামকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সেক্টরে টেকনোলজিক্যাল যে ব্যবহার সেটা জানার জন্য। জনাব নাইম এবং জনাব অমৃতা দুজনকেই আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমরা আলোচনাটা শুরু করব আসলে জনাব সাইফুদ্দিন নাইম আপনাকে দিয়ে, যদিও আমি এই একই রকম প্রশ্ন অমৃতা মাকিন আপনাকেও করব। আমি যদি এভাবে বলি যে এখন তো আসলে এটা খুব স্পষ্ট যে আমাদের বিশ্ব একটা নতুন ব্যবস্থাপনার দিকে ধাবিত হচ্ছে, এবং এটাকে অনেকে বলতেছে নিউ নরমাল। কোনো ক্ষেত্রে এটা পুরোপুরি নতুন, কোনো ক্ষেত্রে আমরা কিছু অ্যাড করছি, কিছু বিয়োগ করছি, এবং সবাই যেটা বলা বলি করছে যে ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত অ্যাটলিস্ট আমরা এই নিউ নরমালকে আমাদের মেনে নিতে হবে। এবং কোনো ক্ষেত্রে বলা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের যদি পার্সপেক্টিভ আমরা চিন্তা করি, ভ্যাকসিন আবিষ্কারের পরেও আসলে অনেক সময় লেগে যেতে পারে। আমরা জানি না আসলে কখন আমরা ঠিক আগের যে নরমাল, আমরা ওল্ড নরমাল, সেই অবস্থানে আসলে আমরা আদৌ ফিরে যেতে পারবো কিনা। আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির ক্ষেত্রে আপনারা যেটা নিউ নরমালকে আসলে কিভাবে ডিফাইন করবেন, কিংবা আপনি টেকনোলজির সাথে যুক্ত, সেই ক্ষেত্রে নিউ নরমালের সাথে আপনাদের প্রস্তুতিটাই কি আসলে? জনাব সাইফুদ্দিন। সুন্দর একটা প্রশ্ন আসলে আপনি উত্থাপন করেছেন। প্রথমে যে কথাটা আসলে আমাদের যে জিনিসটা আমরা খুব ক্লিয়ারলি যদি বোঝার চেষ্টা করি, নিউ নরমাল বিষয়টা আমাদের কাছে কিরকম। যদি সহজভাবে খেয়াল করেন, আপনি চারিদিকে তাকাতে দেখতে পাবেন যে আজকে আমি স্পেশালি ঢাকা সিটির কথা যদি, ঢাকা সিটির একটা বাসা এখন তিনটা কাজ করে। প্রত্যেকটা বাসার মধ্যে অফিস আছে, প্রত্যেকটা বাসার মধ্যে স্কুল আছে, প্রত্যেকটা বাসার মধ্যে এন্টারটেইনমেন্ট আছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু বাসার মধ্যেই হয়ে গেছে, মানে একটা বাসা তিনটা কাজে রূপান্তরিত হচ্ছে। নিউ নরমালের বিষয়টা আসলে যদি আপনি অনুধাবন করার চেষ্টা করেন, তাহলে ইটস এ ভেরি ক্লিয়ার যে আমরা টেকনোলজি অ্যাডাপশনের মাধ্যমেই আসলে এই তিনটা কাজ একটা বাসা থেকে করা সম্ভব হচ্ছে। এখনকার যে সিচুয়েশনে আমরা আছি, পৃথিবীর কোনো ব্যক্তি কিন্তু এই সিচুয়েশনের বাইরে না। ব্যক্তিগতভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, ইভেন আমার যদি কর্ম লাইফ বা ওয়ার্কিং লাইফের কথা যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা মানে সম্পূর্ণ নতুন এক ধরনের রুটিন নিয়ে আমরা কাজ করছি। আমাদের সমস্ত রুটিনটাই চেঞ্জ হচ্ছে। রুটিনটা চেঞ্জ করা সম্ভব হয়েছে শুধুমাত্র
টেকনোলজি অ্যাডাপশনের মাধ্যমে। এখন আপনি প্রশ্ন করেছেন যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আসলে টেকনোলজিক্যাল অ্যাডাপশনের বিষয়টা কি। আমি যদি খুব সহজভাবে বলি যে টেকনোলজি অ্যাডাপশনটা আসলে অনেক আগে থেকেই হয়ে আসছে, কন্টিনিউ অ্যাডাপশন চলছে। এই অ্যাডাপশনের মাধ্যমে একসময় পুরো জাতিটাই আসলে ডিজিটাল এ ট্রান্সফর্ম হবে, দ্যাট ইজ পরবর্তী ভবিষ্যতের কথা। কিন্তু এখন যদি আমি বলি যে অ্যাডাপশন অবশ্যই হচ্ছে, তো এই COVID-19 সিচুয়েশন এই অ্যাডাপশনটাকে উইক, ইন এ 2 উইক, 3 উইক, 4 উইকের মাধ্যমে স্পিড আপ করে ফেলছে। মানে যেটা হচ্ছে অপ্রত্যাশিত ভাবে এই টেকনোলজিগুলো অ্যাডাপশন হচ্ছে। এখন আমরা চোখ ফিরাই যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের দিকে যদি আমরা তাকাই, আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিন্তু অনেকগুলো সেক্টরের কথাই আছে। আমি স্পেসিফিক্যালি কোনো সেক্টরের কথা না বললেও আমরা বুঝতে পারি যে যে সেক্টরগুলোতে আসলে টেকনোলজি অ্যাডাপশনটা অনেক বেশি হয়েছে অথবা লেটেস্ট টেকনোলজিগুলি অ্যাডাপ্টেড হচ্ছে, তাদের সাথে যারা অ্যাকচুয়ালি এই অ্যাডাপশনটা তাদের প্রয়োজন, সেটা তাদের বিজনেসের বায়ারের কমপ্লায়েন্টের ক্ষেত্রে প্রয়োজন হোক অথবা সে তার কস্ট এফেক্টিভনেসের ক্ষেত্রে প্রয়োজন হোক, সে প্রয়োজনটাকে সে যখন অনুধাবন করছে, এই অ্যাডাপশনটা কিন্তু সে আগে থেকেই শুরু করেছে। রিসেন্টলি এখন আমরা যদি দেখি যে হঠাৎ করেই আমাদেরকে চলে যেতে হয়েছে ওয়ার্ক ফ্রম হোমে, কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের জন্য আদৌ আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যখনই ওয়ার্ক ফ্রম হোমে চলে আসি, একটা বিজনেসের তো কমিউনিকেশনের একটা প্রসেস আছে, আপনার মেশিনারিজের একটা প্রসেস আছে, সাপ্লাই চেইনের বিষয়গুলো আছে, সবগুলো বিষয় কিন্তু টোটালি বিজনেসকে রান। এখন আমরা দেখেন যে কমিউনিকেশন প্রসেসই আমরা চলে গেছি, কিন্তু যে ওয়ার্ক ফ্রম হোম করতে গেলে এখন আমাদের কমিউনিকেশনটা করতে হচ্ছে টেকনোলজির মাধ্যমে। আমরা বিভিন্ন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিউনিকেশন করতেছি। এই কমিউনিকেশনের পরে আমরা যারা আগে থেকে কিছু টেকনোলজি অ্যাডাপ্ট করিনি, তারা কিন্তু মিন হোয়াইল আমাদের মধ্যে কিন্তু টেকনোলজি অ্যাডাপশনের একটা চাহিদা তৈরি হয়েছে, কিন্তু অ্যাডাপশনের ক্ষেত্রে যে রিচার্জ ওয়ার্কটা দরকার ছিল সেটা পুরোপুরি ছিল। তো এখন ইনস্ট্যান্ট প্রয়োজনের ক্ষেত্রে, মানে এখন আমার দরকার, এখনই আমি ব্যবহার করতেছি, এই ধরনের অ্যাভেলেবেল জিনিসগুলো নিয়ে আসলে আমরা কাজ করতেছি। আমরা এখন এটাকে অ্যাডাপ্ট করতেছি এবং ওই কমিউনিকেশন গুলো আমরা কন্টিনিউ রাখার চেষ্টা করতেছি। এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি, শুরু করেছি, কিন্তু এখনো যে খুব ভালো পর্যায়ে টেকনোলজিক্যাল অ্যাডাপ্ট করে ফেলছি এটা বলা যাবে না। ওকে, ধন্যবাদ জনাব নাইম। আমি ঠিক বুঝতেছি না আপনার কথা শেষ হয়েছে নাকি আপনার টেকনোলজিক্যাল কোনো সমস্যায় আমরা পড়েছি। এখানেও আরেকটা বিষয় ঘটতেছে। হ্যাঁ, টেকনোলজিক্যাল সমস্যা হচ্ছে যে ইন্টারনেটই দেখেন, এখনই আমরা প্রমাণ পেলাম যে ইন্টারনেট ফ্লাকচুয়েট করতেছে। তার মানে হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কারণে আমরা চাইলেও টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেড করে আমাদের কাজগুলোকে এক্সেলারেট করতে পারছি। তো এটা অনেক বড় একটা বিষয়। কিন্তু আমরা আমাদের মেশিনারিজের ক্ষেত্রে যে আমাদের ম্যানুফ্যাকচারিং এর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেগুলো দেখেছি, যদি আমি খুব মানে অ্যাডভান্স লেভেলের কথা বলি, তাহলে যাদেরকে কমপ্লায়েন্স মেনটেন করতে হয় তারাই আসলে টেকনোলজিক্যাল অ্যাডাপশনের দিকে বেশি ঝুঁকছে। এটাই হচ্ছে এখন আমি বলতে পারি যে আমাদের দেশের একটা সচিত্র চিত্র। ঠিক আছে, ধন্যবাদ নাইম। আমরা এখন একই প্রশ্ন জনাব অমৃতা আপনাকে করব। সেটা হচ্ছে লেদার গুডস, অ্যাজ এ লেদার গুডস ম্যানুফ্যাকচারার, একটা তো হচ্ছে নিউ নরমাল। আমি সিম্পলি যদি এভাবে জিজ্ঞেস করি যে আসলে আফটার কোভিড আপনারা তো অলরেডি ফ্যাক্টরি শুরু করেছেন, তো সেক্ষেত্রে আপনারা এখন আসলে কি করছেন, সেটাই তো নিউ নরমাল হিসেবেই আসলে ট্রিট হচ্ছে। আপনারা আসলে কি করছেন এখন? থ্যাংক ইউ রহমান সাহেব, সবাইকে শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি আমাদের এই COVID-19 সিচুয়েশনটা এখন যে আমরা পার করছি, অ্যান্ড মানে দ্য রিলেশনশিপ উইথ টেকনোলজি, ইট ইজ ভেরি সারপ্রাইজিংলি ইট কামস এট আ ভেরি টাইমলি ইভেন্ট। কারণ এখন তো আমরা উই আর গোয়িং থ্রু দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাই না? মানে কথা কিছু যেরকম ধরেন ক্যাচ ফ্রেজেস লাইক দ্য ইন্টারনেট অফ থিংস, তারপরে 3D প্রিন্টিং, এগুলো কিন্তু আমাদের অনেকটাই নর্মাল হয়ে গেছে, এবং এটা ছিল বিফোর কোভিড কেম ইনটু প্লেস।
নাইম সাহেব একটা জিনিস খুব সুন্দর করে বললেন যে এখন একটা বাসার মধ্যে 3 ধরনের সেটআপ আছে। আপনার বাসায় আপনার এন্টারটেইনমেন্ট সেন্টার, আপনার বাসায় আপনার কাজের সেন্টার, তার উপরে আপনার বাসায় আপনার স্কুল। সো এবং এই তিনটাই পসিবল হয়েছে টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনের কারণে। এখন যদি আমি ম্যানুফ্যাকচারিং এর মধ্যে আসি, আমাদের তো বাংলাদেশে তো লকডাউনটা শুরু হলো এন্ড মার্চের থেকে, এবং পুরো এপ্রিল মাসটাই আমরা লকডাউনের মধ্যে ছিলাম। কিন্তু এই লকডাউন পিরিয়ডটাতে আমাদের কিন্তু কাজ থেমে থাকেনি। One of the main support that we got from technology was the tools to communicate. এখন যে ঘরে ঘরে জুম মিটিং হচ্ছে, মাইক্রোসফট টিমস এ কাজ হচ্ছে, অনেক কিছুই কিন্তু যেরকম ম্যানুফ্যাকচারিং থেমে থাকেনি, সেরকম মানে স্কুল কলেজ সবকিছুই উইথ দ্য হেল্প অফ টেকনোলজি কিন্তু এগিয়ে যেতে পেরেছে। এই আমাদের ট্রাভেলিং হ্যাজ স্টপড, তারপরে in-person meetings have stopped, but all of it was possible due to technology. এখানে এবং COVID-19 যেটা আমাদেরকে sort of push forward করছে হলো in terms of manufacturing, এখানে adaptation of technologyটা কিন্তু আমাদের আরো ভালোভাবে দেখা উচিত from the perspective of Bangladesh. রহমান সাহেব, আপনি যেরকম চায়নাতে কাজ করছেন, চায়নাতে তো তারা 3D প্রিন্টিং এ অনেক আগিয়ে আছে। এখানে স্যাম্পল মেকিং এর যে ব্যাপারটা, এখানে ফিজিক্যাল স্যাম্পলিং, আমরা বাংলাদেশে বিশেষ করে আমি লেদার গুড সেক্টরের থেকে বলবো, আমরা এখনো ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন পেপার প্যাটার্নস। এটা আমাকে রিথিঙ্ক করতে বলেছে, কারণ আগে তো জিনিসটা খুবই সিম্পল ছিল। আমাদের কাস্টমার্সরা দে কুড কাম ওভার এবং তারা আমাদের এখান থেকে স্যাম্পল ডেভেলপমেন্ট করে তারপরে ইউরোপে বলেন কিংবা অস্ট্রেলিয়াতে বলেন, যেখানেই তারা আছে, ইজিলি তারা স্যাম্পলের ফিডব্যাক, অনেক সময় তারা ইন পার্সন ডিজাইনাররা এসে আমাদের সাথে একসাথে কাজ করেছে, নাহলে আমরা গিয়ে ইন পার্সন ফিডব্যাকটা নিয়ে আসছি। আই হ্যাভ started thinking about যে আমাদের এখন আমাদের প্যাটার্ন মেকিংটা পুরোটাই বেসিক্যালি বেশিরভাগ হাতে করা হয়। So we should be switching to more designs that we can do online, এবং we should be switching to more flexible patterns যেখানে information sharingটা can be more flexible. এবং সবই তো টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, কারণ COVID-19 has made us rethink our presence at work. আমি সেদিন আসাদ সাহেবের সাথে কথা বলছিলাম, উনি বলছিল যে ওনার এখন ফ্যাক্টরিতে উনি এত ভালোভাবে সেট আপ করেছেন, ওনার ফিজিক্যালি ফ্যাক্টরিতে যেতেও হয় না, উনি ওনার সিসি ক্যামেরা দিয়ে উনি দেখতে পারেন এবং উনি জুমে ওনার মিটিং শেষ করেন। এখানে ক্লাউড কম্পিউটিং এর যে ব্যাপারটা আছে, আমরা এখন মানে অনেক ওয়াইডলি আমরা ক্লাউড কম্পিউটিং ব্যবহার করছি। ইউজ অফ ড্রপবক্স, ইউজ অফ গুগল টিমস অ্যান্ড এভরিথিং হ্যাজ ইনক্রিজ সিগনিফিকেন্টলি। তো এখানে ম্যানুফ্যাকচারিং সেক্টর যেহেতু বিশেষ করে বাংলাদেশে ওয়ান অফ দ্য সেক্টরস, এবং তার উপরে আমি লেদার গুড সেক্টরের থেকে বলছি, সিন্স ইট ইজ আ সেক্টর উইচ ইজ ভেরি হেভিলি ডিপেন্ডেন্ট অন ম্যানুয়াল ম্যানুফ্যাকচারিং, COVID-19 কিন্তু আমাদেরকে অনেকটা পুশ করেছে টু রিথিঙ্ক দ্য ওয়ে দ্যাট উই কন্ডাক্ট প্রোডাকশন অ্যান্ড দ্য ওয়ে দ্যাট উই ডু বিজনেস। সো একদিক দিয়ে এটা কিন্তু ইট ওয়াজ আ পুশ টুয়ার্ডস দ্য ফিউচার ফর আওয়ার ইন্ডাস্ট্রি। ধন্যবাদ। আপনি ইট ওয়াজ এ পুশ দিয়ে শেষ করলেন। আমি জাস্ট যেহেতু এটা একটা রিলেভেন্ট প্রশ্ন এবং আমার আসলে সেকেন্ড প্রশ্নটাও একই রকম ছিল, তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে এইভাবে জিজ্ঞেস করি যে একটা তো হচ্ছে আমাদের কোভিড কারণে আমাদের কিছু অপরচুনিটি তৈরি হচ্ছে, যেটা ইন্ডাস্ট্রি টেকনোলজিটাকে আমরা অনেক বেশি ইউজ করতে পারি সেখানে। বাট এখন আমি যদি আমাদের লেদার ফুটওয়্যার এবং অ্যালাইড ইন্ডাস্ট্রি, যেটা আপনার লেদার গুডস ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে আমাদের অবস্থাটা কি, আমি যদি এইভাবে বলি বাংলাদেশের, একটা তো হচ্ছে যে আমরা এখন একটা সিচুয়েশনে পড়েছি যে কারণে সিচুয়েশনের কারণে আমাদের অ্যাডাপ্ট করতে হচ্ছে, বাট আমরা আসলে রিয়েলিটিটা কোথায় আমাদের? রিয়ালিটি ইন টার্মস অফ আপনি কি প্রি কোভিড এর কথা বলছেন নাকি মানে
where do we see ourselves in the future সেই আমি আসলে প্রি কোভিড এর কথা বলছি, যেটা এখন কোভিড এর কারণে আপনি অনেক কিছু চিন্তা করছেন, বাট আপনি কি প্রি কোভিডে আসলে কি এটা অলরেডি আপনি চিন্তা করছিলেন কিনা? কারণ আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা দেখছি যে ইন্ডাস্ট্রি 4 কনসেপ্ট এটা খুব দ্রুত আগাচ্ছে, ইন্টেলিজেন্স ফ্যাক্টরির কথা বলা হচ্ছে। তো আসলে আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করি, ইভেন প্রি কোভিড এর ক্ষেত্রে আসলে আমরা কি আসলে সেই পথে আগাচ্ছি কিনা? Actually, manufacturing perspective যদি বলেন, as a manufacturer, definitely the adaptation of technology is something, এবং as a second generation manufacturer, ফ্যাক্টরিটা তো আমার বাবা স্টার্ট করেন এবং আমি গত 13 বছর থেকে কাজ করছি। As a second generation manufacturer, definitely technology holds a very lucrative, or it's a very exciting thing for me. But unfortunately আমরা যেটা একটা বড় ড্রব্যাক এক্সপিরিয়েন্স করি বাংলাদেশে হলো, একটা টেকনোলজি অ্যাডাপ্ট করলেও ওইটার আমাদের সাপোর্টটা কিন্তু আমরা পাই না, বিকজ বাংলাদেশ ইজ নট আ মেশিন ম্যানুফ্যাকচারিং নেশন। আমি একটা এক্সাম্পল দেই, আমার ফ্যাক্টরিতে উই হ্যাভ অ্যান অটোমেটিক কাটিং মেশিন which we bought from Germany. এখন ওই মেশিনটার নর্মাল সাপোর্ট যেটা দরকার, যেটা ধরেন ইভেন একটা চাইনিজ ফ্যাক্টরি কিংবা ইভেন একটা ভিয়েতনামিজ ফ্যাক্টরি, কিন্তু মেশিনটার ডে টু ডে সাপোর্ট, ওটার কোনো মেনটেনেন্স কিংবা ওটাতে কোনো প্রবলেম হলে ডে টু ডে রানিং, সে কিন্তু সেই সাপোর্টটা পায়। আনফর্চুনেটলি বাংলাদেশে বসে, ইভেন দো আমাদের জার্মানির সাথে উই আর কানেক্টেড থ্রু their team software, আমি কিন্তু সাপোর্টটা পাই না। এই কারণে বাংলাদেশে in terms of manufacturing, when you think of technological advancement, আমরা যদিও মানে even if we are very keen on doing it, আমাদের কিছু কিন্তু drawbacks রয়ে যায়। তো সেই ক্ষেত্রে মানে একটা তো হচ্ছে আমাদের ড্রব্যাক আছে, সেটা অবশ্যই ঠিক আছে, আমাদের ড্রব্যাকস আছে, বাট আপনারা কিভাবে চিন্তা করছেন এই ড্রব্যাকসটাকে কাটিয়ে ওঠার জন্য? আমরা যেভাবে চিন্তা করছি, ধরেন এখন তো অনেক অটোমেটিক স্টিচিং মেশিনস আমাদের প্রোডাকশন লাইনে আছে। যেরকম আমি একটা এক্সাম্পল দিলাম যে আমাদের রোটেটিং হেড কাটিং মেশিন যেটা আমরা প্রোডাকশনে ইউজ করছি, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং এ আমি আমার সেক্টর থেকে বলছি, আমরা এখন টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশনটা মোর ফোকাস করতে চাচ্ছি টুয়ার্ডস প্রোডাক্ট ডেভেলপমেন্ট। কারণ এখানে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট টেকনোলজি প্লে করে, যেটা আমাদেরকে উই শুড বি ইউজিং, আর যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে থেকে উই শুড অলসো বি অ্যাডাপ্টিং। Well, China is the best example, and Vietnam as well, is to adapt technology in terms of sample development, and which will in the end help us for speed to market. So ekhane pattern making ta it should be done more on an online basis. Tarpore apnar 3D printing er kotha jodi bola jay, tarpore এই ধরনের আই থিঙ্ক আমাদের প্যাটার্ন মেকিং এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমরা ম্যানুফ্যাকচারিং সাইডের থেকে উই ক্যান লুক মোর টুয়ার্ডস টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। ধন্যবাদ। আমার ধারণা আপনি প্রশ্নটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমাদের এক ভিউয়ার প্রশ্নটা করেছে যে ইজ Pickard using any ERP solution, and are you ready to adapt to reduce physical movement and paper use? আপনার যদি কোনো কমেন্টস থাকে এই ক্ষেত্রে। ERP solution in the sense that to adopt reduce physical movement and paper use, we are using working on an ERP solution in our back office, which will definitely help us reduce the use of paper. But once again, like I said, it is not very much on the production floor je technological adaptation ta ache, eta is much slower than what we're doing in the back office end. Ebong আমি আগে যেটা বলেছিলাম, স্যাম্পল ডেভেলপমেন্টেও জিনিসটা you can see those results as more visible rather than what we are doing in the production floor as such. ধন্যবাদ জনাব অমৃতা। আমি
একই রকম একই টাইপের প্রশ্ন সাইফুদ্দিন নাইম আপনার কাছে করতে চাচ্ছি। আপনি আপনি শুনলেন না অমৃতাকে, যে কারণ হচ্ছে ওনারা কিছু প্রবলেম ফেস করছে, ওনারা কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, সব মিলিয়ে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি একটা একটা আইডিয়া আপনি পেলেন। অ্যাজ এ আইটি সেক্টর কিংবা ক্লাউড কম্পিউটিং নিয়ে যেহেতু আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যেটা বাস্তবতা, আমাদের আসলে টেকনোলজিক্যাল ব্যবহারটা মেইনলি মেশিনারিজ এর ক্ষেত্রে, কিংবা যেটা পিকার্ড যেটা চিন্তা করছে স্যাম্পলিং বা অন্য যে বিষয়গুলা সেই বিষয়গুলা। বাট আমাদের এখানে বাংলাদেশে, আমি যদি, আপনার হয়তো বা এক্সপিরিয়েন্স আসছে অন্য ইন্ডাস্ট্রির সাথে কাজ করারও, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি গুলো আসলে কি ধরনের টেকনোলজিক্যাল সাপোর্ট বা কি ধরনের টেকনোলজি ইউজ করতে পারে সবকিছুর জন্য? কারণ আমাদের যেটা কোভিড এর কারণে আমরা যেটা দেখছি, আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি লস হওয়া মানে হচ্ছে আমাদের প্রোডাক্ট কস্ট বেড়ে যাওয়া। তো সব মিলায় টেকনোলজি কিভাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে পারে? জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি অমৃতা ম্যাডামকে থ্যাংক ইউ যে উনি ইনসাইটটা অনেকটা ক্লিয়ার করেছেন। বেসিক্যালি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের অবস্থাগুলো আসলে কিরকম। মূল কথাটা হচ্ছে যে ফ্রম দ্য লিডারশিপ পয়েন্ট অফ ভিউ, অ্যাজ এ বিজনেস লিডার আসলে সবাই অ্যানালাইজ করে যে অ্যাকচুয়ালি ওনারা যে বিজনেসটা করতে আসছেন, এই বিজনেসটাতে প্রোডাক্টিভিটি লেভেলটাকে হায়ার প্রোডাক্টিভিটি কিভাবে ক্রিয়েট করা যায়। তো আমি যে কথাটা আগেও বলেছি, আবারও বলছি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইজ গ্রোয়িং, এটা ইজ আন্ডার এ রিসার্চ প্রজেক্ট, এবং সারা পৃথিবীতে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে বিভিন্ন রিসার্চের উপরে, বিভিন্ন রিসার্চ করে তাদের নিডগুলো ক্রিয়েশন করে এগুলো করা। আমি যদি খুব সরাসরি ইআরপি কথাটাই আসি, যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং যেই সফটওয়্যারটা বা যেই প্ল্যাটফর্মটা, এটা আসলে কেন ক্রিয়েট করা, এটা আজকে ক্রিয়েট করা হয়নি, কিন্তু এটা আস্তে আস্তে ডেভেলপের এমন একটা পর্যায়ে আসছে। আজকে এআই ইউজ হচ্ছে ইআরপি, কিন্তু ইআরপির মাধ্যমে আপনি 6টা কি বেনিফিট পেতে পারেন। কি বেনিফিট, 6 key benefit is there from ERP for a industrial what is called for a business, industry business, or whatever manufacturing industry, whatever you're telling. Every business sector need these things. যেমন বেনিফিট গুলো যদি এরকম হয় যে আপনি হায়ার প্রোডাক্টিভিটি আপনার দরকার, আপনার ডিপার ইনসাইট, মানে আপনার ইনফরমেশনের যে সয়েলস গুলো তৈরি হয় এগুলোকে এলিমিনেট করার জন্য, রিপোর্টিংটাকে এক্সিলারেট করার জন্য, রিস্কটাকে মিনিমাইজ করার জন্য, আপনার সিম্পলিফাই করার জন্য, অ্যাজাইলিটি ডেভেলপ করার জন্য ইআরপি ইজ দ্য বেস্ট সলিউশন। ইআরপির মাধ্যমে আপনি টোটাল বিজনেসের ডেটাটাকে এমনভাবে আপনার সামনে কম্পাউন্ড করতে পারছেন যে আপনার যে সেগমেন্ট অনুযায়ী যাদের যে কাজটা ছিল, একটু আগে একজন প্রশ্ন করেছেন যে ফিজিক্যাল মুভমেন্টের সাথে ইআরপি পেপারলেস, বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল যেটা চায়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ওনার যেটা চায়, ওনাদের যেই চাওয়াটা সেটা হচ্ছে যে বিজনেসটার সম্পূর্ণ চিত্রটা ওনারা চোখের সামনে দেখতে চায়। একটু আগে অমিতা ম্যাডাম যেটা উদাহরণ দিলেন যে আসাদ সাহেব বাসায় বসেই আপনার অপারেট করতে পারতেছে ফ্যাক্টরি, বাসায় বসেই অপারেট করতে পারতেছে তার কমিউনিকেশন চ্যানেল, এই যে সবগুলো জিনিস উনি অপারেট করতে পারতেছে, যেই টুলস গুলো ওনার সামনে ছিল সেগুলোকে ইউটিলাইজ করে কিন্তু এটা অপারেট উনি করতেছে। এখন এই অপারেশনের ক্ষেত্রে আপনি আপনার বিজনেসের এক্সিলারেশন, মানে বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক্যালি যে জিনিসগুলো নিয়ে চিন্তা করা দরকার। যেমন আমরা যখন কাজ করি, আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমরা যখন ক্লাউড কম্পিউটিং নিয়ে বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছি, যখন এই জিনিসগুলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে আপনি যদি খুব সহজভাবে দেখেন যে আমরা এখন পর্যন্ত যে ফিচার গুলো ইউজ করি, সেই ফিচার গুলো কিন্তু বেসিক্যালি আমরা বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ ফ্রি জিনিসই আমরা ইউজ করি। আমাদের কমিউনিকেশনের জন্য বলেন, আমাদের অপারেটিং এর জন্য, ইভেন মাইক্রোসফট উইন্ডোজ আমরা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি। আমরা কিন্তু এখনো টেকনোলজির ওই প্রিলিমিনারি লেভেলে আছি। আমরা এখনো ভাবতে পারি না যে একটা ডাইনামিক ওয়েবসাইট আসলে কিভাবে ক্রিয়েট করা দরকার। একটা ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমার আসলে কি ধরনের ইনভেস্টমেন্ট প্রয়োজন। আলটিমেটলি আমরা এখনো ইনভেস্ট করে একটা জিনিসকে সিকিউর করবো আইটি, মানে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে, এই
কালচারটা গ্রো হইতে আমাদের এখনো সময় নিচ্ছে, কারণ এখনো আমরা সবকিছু ফ্রিতে অভ্যস্ত। এখন যখনই আমরা কাজ করতে গিয়ে ইন্ডাস্ট্রিয়ালদের সাথে আলাপ আলোচনা করি, বোঝানোর চেষ্টা করি, যখন আমরা তাদের সাথে এই জিনিসগুলোকে কমিউনিকেট করি, তখন তারা জিনিসটাকে রিয়েলাইজ করার চেষ্টা করে যে আসলে তাদের কেন এই আপনার ট্রান্সফরমেশন বা অ্যাডাপ্টেশনটা প্রয়োজন। আপনি যদি খুব সহজভাবে চিন্তা করেন যে আপনার মানে ইআরপিটা কেন আপনার দরকার, ওয়াই, মানে ইআরপি দিয়ে আপনার মানে কি লাভ, ভেরি সিম্পল ওয়েতে যদি আপনি বলি যে আপনার ইআরপিটা আপনি তখনই চিন্তা করতে পারবেন যে আপনার কাজ করতে ডেইলি অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু আপনি অনেক সময় ব্যয় করছেন, আপনি আনঅ্যান্সার্ড বিজনেস কোশ্চেনের পিছনে অনেক সময় ব্যয় করছেন, সেটা পাচ্ছেন না, আপনার বিজনেস প্রসেস আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে রানওয়ে হচ্ছে না, আপনার ম্যানুয়াল প্রসেসের সাথে আপনার মাল্টিপল ডাটা সেট করতে হচ্ছে, এখানে রিস্কের অনেকগুলো জিনিস ফ্যাক্টর তৈরি হচ্ছে, আপনি আপনার ফাস্ট মুভিং যে অপরচুনিটি আছে সেই ফাস্ট মুভিং অপরচুনিটিকে মিস করছেন। এই অনেকগুলো সেক্টর যখন আপনার এখানে ঘটতেছে, আপনি নিজেই দেখতেছেন যে কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটতেছে, সো অটোমেটিক্যালি এটা আপনার অটোমেটেড নিয়ে আসা দরকার। এখনকার যে কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি, আমরা একটু আগে একটা শব্দ উচ্চারণ করেছি, যে শব্দটাকে আমরা বলতেছি হচ্ছে ফোর্থ রেভলিউশন বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে আমরা বলি। এটা আমাদের থেকে আসলে এটা অনেক ফার অনেক দূরে। আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমাদের অ্যাভেল করতে গেলে বা ওইটার বেনিফিট আমাদের পেতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করা দরকার, সেটা কিন্তু আসলে এখনো হয়ে ওঠেনি বা গড়ে ওঠেনি। আমি একটু আগে যে কথাটা বললাম যে ইআরপি এখন বেসিক লেভেলে নাই, এখন ইআরপি চলে গেছে আপনার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজের মাধ্যমে এখন ইআরপি তার সলিউশনের ডিসিশন দেয়। এখন সেই ডিসিশন গুলো, এটা বিজনেস ওনারের দরকার হচ্ছে কনক্রিট ডিসিশন নেওয়ার জন্য সমস্ত ডেটা তার সামনে নিয়ে আসা। ক্লাউড কম্পিউটিং এই জায়গায় কি করছে, ক্লাউড কম্পিউটিং যে জিনিসটা তৈরি করেছে সেটা হচ্ছে যে আপনার মানে কোনো জিনিসের দরকারই নাই, আপনি শুধু ইন্টারনেট ফ্যাসিলিটিস ইউজ করেন, ডিভাইস ইউজ করেন, যতগুলো আপনার অটোমেশন প্রয়োজন এভরিথিং ইজ রেডি, ইউ আর জাস্ট প্লাগ ইন অ্যান্ড স্টার্ট ইউজিং, দ্যাটস অল। কিন্তু এই মেন্টালিটি বা এই বিজনেস লিডারদের ডিসিশন এই জায়গায় আসার জন্য যেই অ্যানালাইজ গুলো করা দরকার, ওটাই ওই ফেজে এখনো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওনাররা বলেন বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টররা বলেন তারা কাজ করছেন। আমি রিসেন্টলি ইন্স্যুরেন্স সেক্টরের সাথেও কাজ করতেছি, যেমন ইন্স্যুরেন্স সেক্টরেও যখন কাজ করতে গিয়ে দেখলাম যে তাদেরও ডেভেলপমেন্টের কি পর্যায়ে আছে। এখন কিছু কিছু সেক্টর আসলে দে আর রিয়েলাইজিং যে কম্পিটিটিভ মার্কেটে যদি থাকতে হয়, আপনার টাইম কনজিউমিং করে কস্ট এফেক্টিভ ওয়েতে আমার প্রোডাক্টিভিটিটা আসলে কিভাবে বাড়ানো যায়, এই কারণে আমার আসলে কি কি অটোমেশন সফটওয়্যার ইউজ করতে হবে সেদিকে কিন্তু তারা যথেষ্ট মনোযোগী হচ্ছে। কিন্তু আমি আবারও পয়েন্ট আউট করব, কমপ্লায়েন্স যারা মেনটেন করে তাদেরকেই কিন্তু আসলে এই জিনিসগুলি নিয়ে তারা ভাবছে। ওভারঅল যে সব ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ভাবছে আমি সেটা বলবো না। ইভেন আমি যদি ছোট্ট একটা কথাও বলি যে রিসেন্টলি আপনার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন জিডিপিআর কমপ্লায়েন্সকে বাধ্যতামূলক করেছে। জিডিপিআর কমপ্লায়েন্স হচ্ছে জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। আপনি যে ইমেল সার্ভার ব্যবহার করছেন, যে ইমেল ইউজ করছেন, যে ডেটাগুলোকে ট্রান্সফার কমিউনিকেশন করছেন, এই ডেটাগুলোকে কমপ্লায়েন্স মেনটেন করার জন্য কিন্তু এখন ইইউ বাধ্যতামূলক করে দিচ্ছে। তার মানে হচ্ছে যদি আমরা কম্পারিজন করি যে স্টিল আমরা এখনো এক্সেল শিটের উপরে যদি ডিপেন্ড করি যে আমাদের টোটাল আপনার হচ্ছে বিজনেস কমিউনিকেশন বা ক্যালকুলেশন গুলো, কিন্তু আসলে কিন্তু ওয়ার্ল্ড সে জায়গায় নাই। ওয়ার্ল্ড ইজ সো অ্যাডভান্সড দেয়ার, যেখানে আমরা চিন্তা করতেছি ফোর্থ রেভলিউশনে আমরা যাব, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা এখনো এক্সেল শিটের উপর নির্ভরশীল। সো এই মেন্টালিটিটা আসলে চেঞ্জ করাটা ভেরি ইম্পর্টেন্ট। একটু একটু আগে অমৃতা ম্যাডাম বলেছেন যে মেশিনারিজের প্রতি ফোকাস দিচ্ছেন, কিন্তু এখন এমন একটা অবস্থান তৈরি হয়েছে পৃথিবীতে, আপনি যদি ফুল সাপ্লাই চেনটাকে ফলো করেন, আমি পুরো সাপ্লাই চেনটাকেই বলছি না, আপনি যদি ধরেন আমি সাপ্লাই চেনের একটা অংশ ওয়্যার হাউস নিয়ে ডিসকাস করি, এখন কিন্তু ওয়ার্ল্ডে ওয়্যার হাউস মানে অনেক বড় বড় ওয়্যার হাউস একটা মানুষ দ্বারা আপনার হচ্ছে ওয়্যার হাউস মেনটেন হচ্ছে। ওখানে কিন্তু টোটালটাই রিপ্লেসমেন্ট হচ্ছে ডেটা অটোমেশনের মাধ্যমে। ইভেন ওখানে মানুষকে রিপ্লেস করতেছে রোবট। সো অ্যাডভান্সমেন্টের কথা তো অনেকই বলা যাচ্ছে। যেই আমরা চেষ্টা করতেছি সেই ফোকাসটা হচ্ছে যে আমাদেরকে মানে অ্যাভেলেবেল যে বেসিক অটোমেশনের যে প্রক্রিয়াগুলো
সেখানে আগে আসলে আমাদেরকে স্টেপ নিতে হবে, আমাদের ফুটপ্রিন্টটা ওখানে রাখতে হবে। ওকে, ধন্যবাদ। আমি জাস্ট রিলেভেন্ট, আমি যাতে পরে ভুলে না যাই, সেটা হচ্ছে আপনি একটা কথা বলেছেন যে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা ইনভেস্টর, তারা ইন্টারেস্টেড ইন সাম ওয়ে। এটা তো একটা ইনভেস্টমেন্টের বিষয় না? তো সেই ক্ষেত্রে আপনার আপনার অভিজ্ঞতা কি বলে? কারণ আপনি যখন বলবেন ইআরপি, আমি খুব বেশি জানি না, বাট এটা একটা বড় ইনভেস্টমেন্টের বিষয়। আপনি যখন ওয়্যার হাউস সফটওয়্যারের কথা বলবেন বা অন্য যেই কথাগুলো আপনি বললেন, এই সবগুলাই তো একটা ইনভেস্টমেন্টের বিষয়, একটা মেইনটেনেন্সের বিষয়, লোক নিয়োগ দেওয়ার বিষয়। কারণ এটা তো, আর আমাদের যে অ্যাওয়ারনেস লেভেল সব মিলায়া এটার ইনভেস্টমেন্ট কিরকম? আপনি একটা তো হচ্ছে যে, কারণ বাংলাদেশে আসলে আমি যদি গার্মেন্টস বলি, ফুটওয়্যার বলি, যেটাই বলি, বা লেদার গুডস বলি, বাংলাদেশে কিন্তু ওয়ান অফ দ্য রিজন বায়ার কাম বিকজ অফ প্রাইস। এখন আমার ইনভেস্টমেন্ট কস্ট যদি আলটিমেটলি বেড়ে যায়, তখন তো আসলে আমি অর্ডার পাবো না, আমি তো এক্সপোর্ট করতে পারবো না। তো আপনি যেহেতু অ্যাজ এ টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা আসলে কিরকম, মানে বিকজ আমি ইআরপি নিয়ে যখনই কথা বলি তখন এটা আমার 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা ইনভেস্ট করতে হবে আমি যদি আমার পুরো ফ্যাক্টরিতে এটা করতে চাই। তো এটা তো একটা প্রোডাক্টের সাথে খুব বেশি রকম রিলেটেড, ইনভেস্টমেন্টের এই অংশটা। তো মেইনটেনেন্স বা এই জায়গাগুলো কিভাবে আপনি দেখেন, বা এটা কমানোর কি? আপনি যদি খুব সংক্ষেপে বলেন এই ইয়েটা, যে আমাদের এই যে আপনি যে টেকনোলজি বললেন, সেটার ইনভেস্টমেন্টটার খরচ কিরকম, বা সেটা আসলে কোনো ওয়ে আছে কিনা কমানোর? সুন্দর কথা বলেছেন যে ইনভেস্টমেন্টটা কিরকম বা খরচটা কিরকম কমানো আছে কিনা। আসলে ইআরপি তে আসলে তো অনেকগুলো মডিউল নিয়ে একটা ইআরপি হয়, তা উই অলরেডি এভরিবডি নোস যে একটা ইআরপির মধ্যে আপনার ফিনান্সের মডিউল থাকবে, এইচআর এর মডিউল থাকবে, ম্যানুফ্যাকচারিং এর মডিউল থাকবে, সাপ্লাই চেইনের মডিউল থাকবে, সার্ভিসের মডিউল থাকবে, প্রকিউরমেন্টের মডিউল থাকবে। লট অফ মডিউল দিয়ে কিন্তু একটা ইআরপি ক্রিয়েট হচ্ছে। তো আমাদের যেটা হচ্ছে যে সাজেশন, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট আসলে আপনি কোথায় ফোকাস করছেন। ইআরপি কিন্তু মানে সেগমেন্টেড আছে। আপনার হচ্ছে আপনি মিড মার্কেটের ইআরপি ইউজ করতে পারেন, আপনি স্মল বিজনেসের জন্য ইআরপি ইউজ করতে পারেন, বা স্মল স্কেলে ইআরপি স্টার্ট করতে পারেন, বা একটা মডিউল নিয়ে ইআরপি স্টার্ট করতে পারেন। এটা কিন্তু আপনার হচ্ছে একবারই যে সবগুলো ইমপ্লিমেন্ট করতে হয় বা করে, বিষয়টা কিন্তু তাও না। বাংলাদেশে যারা ইআরপি ইমপ্লিমেন্ট করতেছে তারা কিন্তু একটা একটা মডিউল করে ইআরপি ইমপ্লিমেন্ট করতেছে। আপনি প্রথমে যদি চিন্তা করেন, যেমন আপনি কস্টের কথা এনেছেন, এখন কস্ট কিন্তু অকার্ড হচ্ছে আমাদের অপেক্স এবং ক্যাপেক্স, এবং আপনি ক্যাপেক্স এর বিষয়ে আনতেছেন, অপেক্স এর বিষয়ে আনতেছেন। এখন মিনিমাইজেশনটা আপনি আসবেন কিন্তু আপনার অপেক্স থেকে। এখন এই মিনিমাইজেশনটা যদি অপেক্স থেকে আসে, সেটা যদি আমরা অ্যানালাইজ করি, অটোমেশনটা কেন চায়? অটোমেশন চাওয়ার পিছনে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে রিপিটেড ওয়ার্ক যেন না হয়, টাইম যেন ওয়েস্ট না হয়। তাহলে রিপিটেড ওয়ার্ক এবং টাইম দুইটাই কিন্তু কস্ট অকার্ড। এখন আমি যদি ওইভাবে অ্যানালাইজ করি যে আমার একটা কাজের আপনার হচ্ছে সিম্পলি যদি আপনি এখন সোর্সিং থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত আপনার এই টোটাল চেইনে আপনার রিপিটেড ওয়ার্ক, এরর ওয়ার্ক, আপনার টাইম ওয়েস্টিং, আপনার হচ্ছে এই সবগুলো জিনিস যদি আপনি অ্যানালাইজ করেন, ইভেন আপনার ইনভেন্টরির বিষয়ে অনেক সময় সেফটি ইনভেন্টরি না থাকার কারণে আপনাদের র মেটেরিয়ালস আসার পিছনে, প্রোডাকশনের হ্যাম্পার হওয়ার পিছনেও কিন্তু কস্ট অকার্ড। তো এইগুলো যদি আমরা হিসেব করে যদি আমরা দেখি যে এই সবগুলো জিনিসকে অ্যাভয়েড করে যদি ওটাকে সিম্পলি আপনার হচ্ছে অটোমেশনের মাধ্যমে, টাইম কনজিউমিং এর মাধ্যমে কাজ করা যায়, তাহলে কিন্তু কস্টটা মিনিমাইজ করা সম্ভব। আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে 30 লাখ, 40 লাখ বা 50 লাখ, 60 লাখ, আসলে আরো বেশিও আছে। মানে এখন এই অটোমেশনটা যখন আপনি করে ফেলবেন, এই অটোমেশনটা যখন হয়ে যাবে, কারণ ওয়ার্ল্ড কিন্তু অটোমেটেড হচ্ছে, আমি না চাইলেও আমাকে হইতে হবে। আজকে না হচ্ছে, কিন্তু হতে হবেই। একটা সময় আমাকে না চাইলেও আমাকে কম্পিটিশন মার্কেটে টিকে থাকলেও হইতে হবে। তো ইনিশিয়ালে আপনার ইআরপি একটা মডিউল, দুইটা মডিউল দিয়ে আপনি ইনিশিয়ালি স্টার্ট করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মডিউল অ্যাড করলে ওইটা আপনার কস্টকে অবশ্যই আপনি আপনার কন্ট্রোলে রেখেই কাজ করতে পারবেন। ধন্যবাদ সাইফুদ্দিন আপনাকে। আমার মনে হয় আপনি খুব ক্লিয়ারলি বলছেন। জনাব অমৃতা, এই এই বিষয়ে আপনি তো শুনলেন, এই বিষয়ে আপনার কোনো কমেন্টস আছে কিনা? একটা তো ইনভেস্টমেন্টের একটা বিষয় এখানে, প্লাস হচ্ছে আসলে আমরা এই যে একটা প্রোগ্রাম করছি তাতেই আমরা অনেকবার
ডিস্টার্ব হচ্ছি ইন টার্মস অফ টেকনোলজি বা ইন্টারনেটের যে বিষয়গুলো সব মিলে আপনি যদি কমেন্টস করেন, ওভারঅল কমেন্টস যেটা সাইফুদ্দিন সাহেব বললো তার তার জন্য। না, নাইম সাহেব খুব সুন্দর করে একটা কথা বলেছে, যেটা হলো মানে আমাদের দেশে টেকনোলজিটা ব্যবহার করার আমাদের যে লেভেল অফ সফিস্টিকেশন আমরা যে টেকনোলজি ইউজ করি, কিংবা মানে এখন দুনিয়া তো অনেক দূর এগিয়ে গেছে, যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিংবা আমরা মানে অনেক দূরটা এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে দ্য অ্যাডাপ্টেশন অফ টেকনোলজি অ্যান্ড দ্য কালচার দ্যাট উই কাম ফ্রম, it is always something which is viewed with a bit of suspicion, এবং আমাদের যেটা মাইন্ডসেট আছে হলো এটা আমাদের মানে nobody is willing to pay for it. হ্যাভিং সেড দ্যাট, এখন এই ইআরপির যে কথাটা আসছে, ইআরপি কিন্তু মানে ইন্টিগ্রেটেড সলিউশনস আমি বলবো যে কম ফ্যাক্টরি আছে, কিন্তু আমরা কিন্তু সবাই কিছু না কিছু ফর্মে ইআরপি ব্যবহার করছি। আমি আমাদের যে এলডব্লিউজি ট্যানারি আছে অস্টানের কথা বলতে পারি। আমরা যখন ট্যানারিটা শুরু করি তার কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু ইআরপির একটা নিড ফেস করি। আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ইআরপিটা রোল আউট করার সময় হলো অ্যাকসেপ্টেন্স, আমাদের এমপ্লয়ীদের অ্যাকসেপ্টেন্স অফ দ্য ইআরপি। কারণ ইআরপিটা দাঁড় করাতে তো অনেক ডাটা লাগে, আপনাদের এখানে আমার স্টোরের থেকে ডাটা লাগবে, তারপরে আমার ফুল ইনভয়েসিং সিস্টেমের ডাটা লাগবে। ফার্স্টলি ইআরপিটা রোল আউট করার জন্য যেটা চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয় হলো অ্যাকসেপ্টেন্স অফ দ্য এমপ্লয়িজ, অ্যান্ড তারপরে ওটার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভেন্চুয়াল মেনটেনেন্স। পিকার্ডের কথা যদি বলি, ইআরপি সিস্টেম নাইম সাহেব যেটা বারবার বলছিলেন যে কমপ্লায়েন্সের ব্যাপার, অফকোর্স পেরোলে তো ইআরপি সিস্টেম ইউজ করাই হচ্ছে, এখানে কমপ্লায়েন্স এবং ট্রান্সপারেন্সি একটা বিরাট ইস্যু এসে দাঁড়ায়। সেম ওয়ে আমরা যদি ওয়্যার হাউজিং এ দেখি, এখানে কিন্তু টপ ম্যানেজমেন্টের এটা কিন্তু একটা বড়, ইটস in their best interest to implement ERP systems যেখানে আমাদের warehousing আছে, যেখানে accounts আছে, কারণ ERP কি করে, it takes out the complexity and it increases transparency. এখন and from a top management perspective, definitely ERP তে ইনভেস্ট করা তো এটা দিস ইজ আ লং টার্ম সলিউশন ফর আ বিজনেস। কারণ আপনি যখন ERP তে সিস্টেমটাকে ফেলবেন তখন তো আপনার অটোমেটিক্যালি ইউ উইল সি প্রোডাক্টিভিটি গেইনস, ইউ উইল সি মানে ট্রান্সপারেন্সি, যেখানে একটা কাজ করতে আমার অনেকক্ষণ সময় লেগে যেত সেই কাজটা আমি অনেক ইজিলি করছি। কারেন্টলি আমরা পিকার্ডে একটা ERP সিস্টেমে উই আর ইন দ্য প্রসেস অফ ইন্টিগ্রেটিং আওয়ার ইনভয়েসিং সিস্টেম, কারণ আমরা তো এখন মাল্টি কাস্টমারের কাজ করি। সো এখানে আমাদের অর্ডার্স গুলা কোথা থেকে আসছে, আমাদের অর্ডার্স গুলোর সাথে করেসপন্ডিং আমাদের পেপার ওয়ার্কটা ঠিক মতন জেনারেট হচ্ছে নাকি, করেসপন্ডিং আমাদের কাস্টমার পেমেন্টস গুলোও টাইমলি, যার সাথে যেই পেমেন্ট টার্মসে আমাদের কাজ করার কথা, কারণ প্রত্যেকটা কাস্টমারের পেমেন্ট টার্মস তো একই রকম থাকে না, তারা টাইমলি পেমেন্ট করছে নাকি, পুরো জিনিসটা মনিটর করার জন্য একটা ইআরপি সিস্টেম আমরা উই আর কারেন্টলি ইন দ্য ডেভেলপমেন্ট ফেজ। তো ডেফিনেটলি আই থিঙ্ক ইআরপি সিস্টেমের আমাদের যে ইনভেস্টমেন্টটা, এবং আমি অনেকজনের সাথে কথা বলেছি বিফোর উই স্টেপড ইনটু দিস নিউ ইনভয়েসিং সিস্টেম, আমাদের এখনো কমপ্লিটলি ইন্টিগ্রেটেড সিস্টেম নেই। এবং বাংলাদেশের অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতেই আছে, এবং যারা আমার কিছু ফ্রেন্ডস আছে যাদের ফ্যাক্টরিতে কমপ্লিটলি ইন্টিগ্রেটেড ইআরপি সিস্টেমস আছে। ইনিশিয়ালি অফকোর্স অ্যাকসেপ্টেন্স এবং রোলিং আউট দ্য প্রোগ্রাম ইজ আ চ্যালেঞ্জ, কিন্তু যারাই এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে সবাই কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা এটা ওয়ার্থ ওয়াইল, সোজা বাংলায় যেটাকে বলা হয় যে পয়সা উসুল। এটা কেউ কিন্তু বলেনি যে এই ইআরপি সিস্টেমে কিংবা এই অটোমেশনে মানে দিস ওয়াজন্ট গুড ফর মি। সো আই থিঙ্ক, এবং বাংলাদেশের ফ্যাক্টরিরা, কারণ বাংলাদেশ তো একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমরা আমাদের নিজেদেরকে প্রজেক্ট করছি, এবং সেভাবে আমরা চাই আমাদের দেশটা গড়ে উঠুক। তো এখানে ধরেন বায়ার ট্রান্সপারেন্সি এবং এফিসিয়েন্সি দিক থেকে আজ না হোক কালকে এটা কিন্তু আমাদের অ্যাডপ্ট করতেই হবে,
চ্যালেঞ্জটা যেটা নাইম সাহেব বললেন যে এটা যে ফ্রি আসবে না এখানে, যে মানে ইউ উইল হ্যাভ টু পে ফর ইউজিং ইট অ্যান্ড ইউ উইল ফর ইউজিং ইট অ্যান্ড অলসো টু মেনটেন ইট। আরেকটা যেটা জিনিস দেখি আমি অনেকের মাধ্যমে যে আচ্ছা এখন তো সফটওয়্যার বানিয়ে দিয়ে গেলে আবার মাসে মাসে কেন টাকা দিতে হবে, এই কনসেপ্টটা গ্রাস্প করারও অনেকের ডিফিকাল্ট হয়। কিন্তু এই ইআরপি সিস্টেমটা যে ইন ইটসেলফ is a living, breathing support system which will help you, and you need to nurture it as well. আপনাকে যে ERP সলিউশনটা দিচ্ছে এটা কিন্তু সে আপনার জন্য একটা সফটওয়্যার বানিয়ে সে কিন্তু চলে যাচ্ছে না। ইট ইজ আ লং টার্ম কন্ট্রাক্ট, আ ম্যারেজ অফ সর্টস। কারণ আপনার অর্গানাইজেশন যত বড় হবে, আপনার কমপ্লেক্সিটি অফ বিজনেস যত চেঞ্জ হবে, আপনার ERP-রও কিন্তু গ্রো করতে হবে সেটার সাথে সাথে টু মিট দ্য ডিমান্ডস অফ ইয়োর বিজনেস। So I think that it is a very it should be a very symbiotic relationship, এবং এইটা ERP-র সাথে আমাদের যে কারেন্ট যে রিলেশনশিপটা আছে এখানে, স্পেশালি ইন লাইট অফ আমাদের যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যেখানে আছি, it is even more important for us to focus on this and for us to leap forward towards embracing technology. ধন্যবাদ। আমি একটা প্রশ্ন ছেড়েছি, আমাদের এক ভিউয়ার আসলে জানতে চেয়েছে পিকার্ডের আপনারা কি প্র্যাকটিস করেন যেটা অন্যরা করতে পারে, কারণ ওনার ইয়েছে we all know Picard is one of the leading goods manufacturing industry. Can you share main reason or logic to achieve this goal? It will motivate to other goods industry. অমৃতা, আপনি যদি এখানে কিছু বলেন। আমি খুবই সংক্ষেপে একটা কথা বলবো, যেটা পিকার্ডের যেটার একটা ভ্যালু আমরা লিভ করি, এবং এটা আমরা কাইন্ড অফ পিকার্ডের মোটো, যেটা আমাদের এমডি সাহেব আমি যেদিন প্রথম ফ্যাক্টরিতে স্টেপ ইন করি সেদিন উনি আমাকে বলেছেন, পিকার্ডের মোটো যেটা হলো নেভার অন টাইম বাট অলওয়েজ অ্যাহেড অফ টাইম। সো আমরা we are very particular about our commitments. আমাদের I think that is one thing that we have always been very strict about. আর খুবই ছোট করে যদি বলতে হয় তাহলে I think আমরা যারা ব্যবসায় আছি এবং যারা ম্যানুফ্যাকচারিং এ আছি, that is one very important thing that যেটা আমরা সবার ফলো করা উচিত। এখানে আমাদের ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিদেরও সুনাম বাড়বে, দেশেরও সুনাম বাড়বে। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, আমার মনে হয় দুইজনের জন্য এটা রিলেটেড। আমাদের একজন প্রশ্ন করেছে, do we have proper maintenance support or skill manpower for new technology like automation or like ERP, যেটাই আমরা বলি, সেইটাকে আসলে যদি সংক্ষেপে দুইজনেই বলেন, কারণ আমরা অলরেডি শেষের দিকে, যদি সংক্ষেপে আপনারা একটু বলেন। আসলে আমি যদি ERP বলি, আসলে আমাদের কি আসলে অলরেডি ম্যানপাওয়ার, স্কিল ম্যানপাওয়ার আছে কিনা, আমাদের ম্যানপাওয়ার আছে কিনা? যে কেউ একজন, আমি সাইফুদ্দিন ভাই, আপনি যদি শুরু করেন 2 মিনিট। যদি এই কথাটাকে স্ট্রেট লাইনে একটা অ্যানসার দিতে হয়, ডেফিনেটলি উই হ্যাভ 100% উই হ্যাভ এন্ড উই আর ওয়ার্কিং। আর এটাকে যদি আমি একটু এলাবোরেট করতে চাই, সেটা হচ্ছে যে আমি একটু 2 মিনিট টাইম নিব। বাংলাদেশের ইকোনমি আমরা সবাই বলতে শুনি যে আরএমজি সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। আরএমজি সেক্টর ইজ গিভিং হিউজ ফিড টু আওয়ার কান্ট্রি, বাট রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট যে কালচারটা বাংলাদেশের মানুষের ভিতরে ডেভেলপ করেছে, ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের কারণে এই আইটি সেক্টরের আপনার হচ্ছে এক্সপোর্ট, আইটির যে এক্সপোর্ট হচ্ছে, এটা ঈর্ষণীয়। এবং আমাদের ম্যান পাওয়ারের মাধ্যমে তৈরিকৃত সফটওয়্যার যেগুলো বাইরে যাচ্ছে, ঈর্ষণীয় ব্যাপার। এবং আমাদের দেশের ছেলেরা বাইরের যে সমস্ত বড় বড় টেক কোম্পানিতে লিডিং পজিশনে আছে, আমরা এই ইনফরমেশন গুলো আমাদের মিডিয়াতে বা ইয়াতে যারা আসে বা কম আসে আমি জানি না, বাট ঈর্ষণীয় ব্যাপার এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দেশের এখন বৃহৎ অংশ, বা আমার টিমের কথা যদি বলি, দেয়ার ইজ এ ইয়ং ট্যালেন্টেড গাই আর ওয়ার্কিং দেয়ার, এবং তারা কিন্তু কম্পিটিশনে, ওয়ার্ল্ডের বিভিন্ন কম্পিটিশনে কিন্তু তারা তাদেরকে নাম তৈরি করতে পেরেছে। সো অনেকগুলো কারণেই আমি বললাম যে ইয়েস, উই হ্যাভ দ্য এক্সপার্ট পিপল ইন আওয়ার কান্ট্রি, নিড টু এক্সপ্লোর অনলি, দ্যাটস অল। থ্যাংক ইউ। ধন্যবাদ।
অমৃতা, আপনি কি কিছু বলবেন এই বিষয়ে? আপনার এক্সপিরিয়েন্স বলে কি যে আমরা আমাদের কোম্পানিগুলো আপনাকে এই সাপোর্ট দিতে পারে কিনা, যদি আপনি চান এই সাপোর্টটা? জি, অবশ্যই সফটওয়্যার রিলেটেড আমাদের বাংলাদেশে অনেক ধরনের সাপোর্ট আছে ফর বিজনেসেস। যেরকম আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আগে শেয়ার করলাম। ধরেন এখন আমাদের যদি এনি ইআরপি সলিউশন যেটা আমরা চাই, এখানে বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানিজ আছে যারা একদম এন্ড টু এন্ড সলিউশন প্রোভাইড করেন এবং ব্যাপারটা খুবই সহজ। তারপরে আমরা তো আমাদের মিডিয়াতেও দেখি এবং আমরা সবসময় নিউজ পাচ্ছি যে বাংলাদেশ কত দূর আগিয়ে গেছে in terms of IT, in terms of gaming and so on. So, but from a very core business perspective, আমি অবশ্যই বলবো যে বাংলাদেশে সফটওয়্যার সাপোর্ট দেওয়ার জন্য অ্যাম্পল কোম্পানিজ আছে এবং অ্যাম্পল ব্রাইট মাইন্ডস আছে, এবং তাদের সব থেকে ভালো এক্সপিরিয়েন্স আমি যেটা পেয়েছি হলো তাদের ফোকাসটাও অলওয়েজ ইটস আ ভেরি কাস্টমার বেসড ফোকাসড, which is very helpful for businesses like ours. But unfortunately, we should really be looking at the hardware side of things. যেটা আমি আমাদের ডিসকাশনের শুরুতে বলেছিলাম যে এখানে আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমরা কিন্তু টেকনোলজি অ্যাডাপ্ট করতে চাই। আমরা কিন্তু অনেক কিছু শুনতে পাই যে এই যে রোবোটিক্সের কথাই বলেন বা ধরেন সিম্পল প্রোডাক্টিভিটি ইনক্রিজিং মেশিনস যেগুলা চায়না, ভিয়েতনাম এরকম দেশে ইউজ হয়, কিন্তু আমরা অনেক সময়, আমি একদম পুরো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে অনেক সময় এসে মেশিনগুলো ইম্পোর্ট করেও আমরা মেশিনগুলো থেকে কমপ্লিট আউটপুটটা পেতে পারি না বিকজ অফ দ্য টেকনিক্যাল সাপোর্ট। এবং একটা মেশিনারি মেনটেনেন্স অ্যান্ড সাপোর্ট ইজ আ বিগ thing for a manufacturer in order to get the proper ROI from the machine. So I think আমাদের যারা আছেন নাইম সাহেবকে রিকোয়েস্ট করব যে খালি সফটওয়্যার সাইড অফ থিংস এ, কারণ আপনারা তো ইউ আর রেভলিউশনাইজিং দ্য ইন্ডাস্ট্রি, এখানে আই থিঙ্ক দের ইজ আ লট অফ অপরচুনিটি টু লুক অ্যাট দ্য হার্ডওয়্যার সাইড অফ থিংস অ্যান্ড to look at how support can be provided for more sophisticated machinery so that our manufacturing can go ahead. ধন্যবাদ। আমার মনে হয় নাইম সাহেব অবশ্যই এটা নিয়ে কাজ করবে। আমরা আসলে আমরা 1 ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করার জন্য চিন্তা করছি। আমরা আসলে শেষের দিকে, যেহেতু এটা ক্যারিয়ার ক্লাবের আয়োজন, আমাদের আলোচনায় আমরা একটা অংশ রাখি হচ্ছে ক্যারিয়ার ক্লাবের যারা মেম্বার তাদের জন্য। আসলে যেহেতু আপনারা ইন্ডাস্ট্রির থেকে, আপনার ইন্ডাস্ট্রির এখনকার কি অবস্থা, ক্যারিয়ারে কি ধরনের কথাবার্তা, কি ধরনের স্কিলস দরকার, কি ধরনের স্কিলস ফিউচারে দরকার, এই কথাবার্তাগুলো আমরা আসলে শেষের অংশে রাখি। তো আমরা আসলে ওই অংশে যাচ্ছি। আমি ওই অংশে যাওয়ার আপনাদের কাছে প্রশ্ন করার আগে আমি আরেকজন গেস্টকে আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লেদার কলেজের প্রাক্তন ছাত্র একেএম হেদায়েতুল ইসলাম জর্জকে। জর্জ এখন যদিও সেক্টরে নাই, জর্জ এখন হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করছে বাংলাদেশ গভর্নমেন্টে। বাট জর্জ হচ্ছে ওয়ান অফ, আমি বলবো যে যারা আসলে প্রথম থেকে ওরা এন্টারপ্রেনার হবে এরকম একটা চিন্তা থেকে তারা কাজ করেছে, এবং জর্জ বাংলাদেশ গভর্নমেন্টে জয়েন করার আগ পর্যন্ত অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবেই কাজ করেছে। জর্জ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জর্জ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আপনার কথা একটু শুনতে পাচ্ছি না, এখনো শোনা যাচ্ছে না জর্জ। আচ্ছা, আমার ধারণা জর্জ আমাদের শুনতে পাচ্ছেন। আমাদের টেকনিক্যাল টিম এটা অবশ্যই করবে। আমি শুরু করব, আমি যদি সাইফুদ্দিন নাইম আপনাকে দিয়ে করি, যেহেতু আপনি বলতেছেন টেকনোলজি একটা, আমাদের বিষয়টা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন। তো সেই ক্ষেত্রে আমাদের যারা নতুন, যারা ক্যারিয়ার ক্লাবের মেম্বার, যারা আসলে জব সেক্টরে আসবে, তাদের টেকনোলজিক্যাল কি কি স্কিল আপনি দেখেন যে এটা তাদের পোস্ট কোভিড অপারেশনের জন্য দরকার হবে? পোস্ট কোভিড অপারেশনের জন্য যে জিনিসটা আমরা যদি এভাবে চিন্তা করি, যে টেকনিক্যাল বেসিক জিনিসগুলো, তো টেকনোলজির সবগুলো জিনিসই জানতে হবে। বেসিক বলতে আমি যেটাকে বুঝাই যে অপারেটিং যে বিষয়গুলো আছে,
কারণ যারা যেই যে বিষয়ে পড়াশোনা করেছে, যে বিষয়ের উপরে তারা ডিগ্রি নিয়েছে, যে বিষয়ে তারা জব সার্চ করবে, সেই বিষয়ের উপরেই আপনার স্পেসিফিক্যালি যেই টেকনোলজিক্যাল মানে ইয়েগুলো আছে, সাবজেক্টগুলো আছে, সেগুলোর প্রতি সমগ্র ধারণা রাখতে হবে। তবে খুব সহজ ভাষায় যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আইটির উপরে আপডেটেড থাকতে হবে এভরি টাইম। তাহলে সে তার যে নলেজটা সে অর্জন করেছে, এটাকে সে স্কিলে কনভার্ট করতে পারবে। মানে আমরা যদি KS এর ফর্মুলাটাকে, যে আপনার হচ্ছে নলেজকে স্কিলে কনভার্ট করা এবং এটাকে এবিলিটিতে কনভার্ট করা, তো এই নলেজকে স্কিলে কনভার্ট করার জন্য আপডেটেড থাকাটা জরুরি। আর টেকনোলজিক্যাল যে সেন্সগুলো আছে, যেটা হচ্ছে যে ইজি অপারেটিং, তার যেই জানা দরকার, সেগুলো তো প্রত্যেকটা মানুষকেই এখন জানতে হবে। তার এখনকার কম্পিটিটিভ যুগে তাকে ফিট একজন ক্যান্ডিডেট হিসেবে উপস্থাপন করার জন্য। সো মোর নলেজ, so he will gain more what is called energy to convert into skill. তাহলে সেটা ভ্যালু অ্যাড হবে এবং এমপ্লয়ারদের কাছে, এমপ্লয়াররা সেটাই চায় যে তোমার নলেজকে তুমি ভ্যালু অ্যাড করে দিতে হবে। তো এটার জন্য আসলে টেকনোলজিক্যাল সাইডে হিউজ অপরচুনিটি ইজ দেয়ার। এবং ওই যে একটা কথা বলতে হয় যে এডুকেশন নিতে গেলেও তো আই হ্যাভ টু পে, বাট এখন যথেষ্ট পরিমাণ অনেক অপরচুনিটি দেওয়া আছে, যেখান থেকে তারা ইজিলি এই জিনিসগুলোকে শিখতে পারবে, যেটা তার যে সাবজেক্ট যেটাতে পড়াশোনা করেছে সেটা রিলেটেড জিনিসগুলোকে সে ইমপ্রুভ। ধন্যবাদ সাইফুদ্দিন নাইম। জর্জ, এখন কি আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট করেন। জি, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আমি জানি না আমাদের টেকনিক্যাল টিম, আমি জর্জ, আপনার সাথে আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। আমি এই প্রশ্নটা আমি অমৃতা আপনাকে করি। যেহেতু আমাদের এখন স্বাভাবিকভাবে আমরা এখন যেটা চিন্তা করছি যে আমাদের চাকরি বাজারটা সংকুচিত হবে, আমাদের অর্ডার কমে যাবে, সো স্বাভাবিকভাবে আমাদের যারা ক্রিয়েটিভ মেম্বার, বিশেষ করে যারা লেদার সেক্টর বা ফুটওয়্যার সেক্টর, লেদার গুডস সেক্টর নিয়ে পড়াশোনা করছে, তাদের একটা টেন্স সিচুয়েশনে আছে তারা। সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে যারা নতুন চাকরিতে জয়েন করবে কিংবা যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য? এখন যারা নতুন চাকরিতে জয়েন করতে চায়, আমার প্রথম কথা হলো এখানে হতাশ হওয়ার কিছু নেই। এই আমরা একটা স্পেসিফিক একটা টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে থেকে পুরো ওয়ার্ল্ড ইনশাল্লাহ রিকভার করবে। রিকভার করার জন্য একটা সময় লাগবে, কিন্তু বাট রিকভারি হবে। One of the main things এই পরিস্থিতিতে for new hires is to be flexible and to be able to communicate via streaming devices or via online devices such as Zoom. কারণ এখন তো আর আপনার ধরেন যদি কারো রিকোয়ারমেন্টও থাকে, ইন্টারভিউস তো আপনার you will be giving interviews via Google Team or Zoom. একটা পার্সন টু পার্সন ইন্টারভিউতে আপনি যে ধরনের পারফরমেন্স করতে পারেন কিংবা যে ধরনের একটা কানেকশন হয়, ইট উইল বি মাচ মোর ডিফিকাল্ট টু হ্যাভ দ্যাট ওভার আ প্ল্যাটফর্ম, তাই না? তো এখানে সেই কমিউনিকেশন স্কিলস গুলো আমাদের যারা নতুন ব্যাচ অফ রিক্রুটস থাকবে কিংবা নতুন ব্যাচ অফ গ্রাজুয়েটস থাকবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ওয়ার্ক অন ইউর কমিউনিকেশন স্কিলস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ওয়ার্ক অন আপনারা কিভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করছেন। এবং সব থেকে বড় স্কিল যেটা দরকার হবে এই কারেন্ট সিচুয়েশনে হলো ফ্লেক্সিবিলিটি। কারণ এখন আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে প্রতিদিন আমাদের পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। সো এখন এমপ্লয়াররা সব থেকে বেশি what they will look for in a potential recruit is their ability to be flexible, their ability to think on their feet, and their ability to communicate. সো এবং এমন না যে এই কোভিড সিচুয়েশনে ডেফিনেটলি পুরো ইন্ডাস্ট্রি অনেক সাফার করেছে এবং পুরো ইন্ডাস্ট্রি, যেটা আমি বললাম, রিকভারি অবশ্যই হবে, বাট রিকভারিটা স্লো হবে। কিন্তু এই সময়টা আমাদের ফ্লেক্সিবিলিটি এবং কমিউনিকেশন স্কিলস
এটা অ্যাবিলিটি টু থিঙ্ক অন আওয়ার ফিট, একটা চেঞ্জিং সিচুয়েশনে আমরা কিভাবে রিয়্যাক্ট করি এবং একটা চেঞ্জিং সিচুয়েশন আমি কিভাবে মানিয়ে চলবো, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ইন্টারভিউয়ার্সরা খুব বেশি করবে in light of the current situation. So আমি মনে করি যে নতুন গ্রাজুয়েটরা তাদের স্কিলটা ডাইভার্সিফাই করা উচিত। এই যে আমরা যে জুমে মিটিংস করছি কিংবা এই যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা যে কথা বলছি, এগুলাও কিন্তু আমাদের ভেরি নিউলি লার্নড স্কিল। এই জুম, গুগল টিমস, হাউস পার্টি, এগুলো টার্মস কিন্তু পার্ট অফ আওয়ার ভোকাবুলারি ফর দ্য লাস্ট 4 months, অ্যাটলিস্ট অফ মাই ভোকাবুলারি। আমি কিন্তু এত ফ্রিকোয়েন্টলি এগুলো ইউজ করিনি, তো এটারও কিন্তু একটা লার্নিং কার্ভ আছে। তো এই সময়টা যদি ওনারা এগুলোতে আরো নিজেদেরকে স্কিলড বানান, এটা দে উইল ডেফিনেটলি বি অ্যাট অ্যান অ্যাডভান্টেজ ইন দ্য জব মার্কেট। এটা জনাব জর্জ, আপনার জুনিয়রদের প্রতি পরামর্শ কি থাকবে? জি, হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাদের জুনিয়ররা যারা হচ্ছে সেক্টরে প্রবেশ করতে চাবে বা বিভিন্ন রকম স্কিল বিল্ডিং করতে চাবে, তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? সেক্টরে যারা এন্ট্রি নিতে চায়, এই বিষয়ে অলরেডি আমাদের অমৃতা বলেছেন যে তাদেরকে তাদের টেকনোলজিক্যাল নলেজটা ডাইভার্সিফাইড করতে হবে। এই বিষয়টা যেমন সত্য, সেই বিষয়ে আমি যেহেতু আমাদের এখানে একজন সেক্টর লেদার গুডস সেক্টরে ওয়ান অফ দ্য লিডিং ইন্ডাস্ট্রি ওনারই বলবো আমি, যেহেতু শি ইজ দ্য ডটার অফ এমডি সাইফুল ইসলাম স্যার। সো আমি বলবো যে উনি একটা বিষয় বলেছেন, আমি আপনার লাইভের প্রথম থেকে আছি, উনি বলেছেন যে আমাদের দেশে আমরা সাপোর্ট দিতে পারছি না হাইলি টেকনিক্যাল মেশিনারিজ গুলোকে। জার্মান অটোমেটিক কাটিং মেশিনের কথা বলেছেন। তো সেক্ষেত্রে আমাদের যারা ইন্ডাস্ট্রি ওনার, লেদার ইন্ডাস্ট্রি ওনার, তাদেরকে কিন্তু বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন পলিসিতে কন্ট্রিবিউট করতে হবে যে বাংলাদেশের পলিটেকনিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে, ইনস্টিটিউটগুলোতে যে পড়াশোনা করানো হচ্ছে, সেখানে এই লেদার ইন্ডাস্ট্রি যেহেতু এখন বাংলাদেশের সেকেন্ড এক্সপোর্ট আর্নিং, তো সেখানেও কিন্তু এই ধরনের পলিসি কন্ট্রিবিউট করা উচিত যে অটোমেটেড মেশিনগুলো কিভাবে আমাদের লোকাল ইঞ্জিনিয়াররা পরিচালনা করতে পারে, সে বিষয়ে কিন্তু টেকনিক্যাল এডুকেশন তাদের এই কারিকুলামে সেটা অ্যাড করা উচিত। ইলেকট্রনিক্স মেশিন সিস্টেমগুলোকে, অপারেটিং সিস্টেমগুলো সম্পর্কে তাদেরকে যদি আমরা বেসিক নলেজটা যদি তারা এডুকেশন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে, পরে কিন্তু অ্যাডভান্স ট্রেনিং দিয়ে ইন্ডাস্ট্রি ওনাররাই তাদেরকে তাদের এই মেশিনগুলোর জন্য তৈরি করতে পারবে। কারণ জার্মান যেই কোম্পানি তাদেরকে মেশিন দিয়েছে, তাদের ওখান থেকে 2 মাসের ট্রেনিং দিয়ে, ইভেন এই যে আমরা আজকে অনলাইনে মিটিং করছি, অনলাইন ট্রেনিং নিয়েও কিন্তু তারা মিনিমাম নো হাউটা এই ধরনের মেশিন অপারেশনের বিষয় শিখে আসতে পারবে। এবং এই ক্ষেত্রে কিন্তু এই লিডিং ইন্ডাস্ট্রিগুলোকেই আমাদের লিড করতে হবে। এই আমাদের ইয়াং যারা টেকনোলজিক্যাল ছেলেপেলে আছে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইভেন লেদার ইঞ্জিনিয়াররাও হতে পারে, বা লেদার গুডস ইঞ্জিনিয়ার, ইভেন ফুটো ইঞ্জিনিয়াররাও হতে পারে, এই ধরনের মেশিন যেদিকে ক্যারিয়ার ডাইভার্স করতে চায়। আমাদের অমৃতা বলেছেন যে আমরা আমাদের টেকনোলজিক্যাল নলেজটাকে ডাইভার্সিফাইড করতে হবে। শুধু আমরা জুতো ডিজাইন করবো, জুতার প্রোডাকশন দেখবো, এই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ধন্যবাদ। আপনাদের জি, শুনতে পাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের এই আলোচনা সেক্টরের অংশীদারদের কাজে আসবে। ধন্যবাদ আপনাদের। আমরা এখন হচ্ছে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কমিউনিটির 2 জনের কাছ থেকে কোভিড ভালোভাবে অভিজ্ঞতা শুনবো। জর্জ ভাই আমাদের সাথে অলরেডি যুক্ত আছেন। আপনারা যদি চান আমাদের সাথে ব্যাকস্টেজে যুক্ত থাকতে পারেন। আমাদের সাথে আরো যোগ দিচ্ছেন জনাব কিশোর কুমার খান, আইলেটের 5ম ব্যাচের ছাত্র ছিলেন, বর্তমানে অ্যাপেক্স ট্যানারিতে কাজ করছেন। তিনি ছাত্র সংসদের সহ-সভাপতিও ছিলেন। কেমন আছেন কিশোর কুমার? আমি ভালো আছি। ভালো আছেন? আমি ভালো আছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনারা যদি আপনাদের কোভিড অভিজ্ঞতা শেয়ার করতেন আমাদের সাথে। হ্যাঁ, কোভিডের তো একটা বড় অভিজ্ঞতা হলো আমার। আমার আসলে আমাদের অফিস শুরু হয়েছিল 4ই মে থেকে। তো মে মাসের 4 তারিখ থেকে আমরা অফিস করতে শুরু করলাম।
এই প্রায় 1 মাস অফিস করে ফেললাম, এর মাঝে আর কোনো সমস্যা হয় নাই। তো 2 তারিখে মানে 2nd জুলাই আমি অফিস থেকে আসার পর আমার একটু গলাটা বসে গেল, মনে হচ্ছে যে ঠান্ডা লাগলো এরকম একটা ভাব। তো তারপরে ঠিক আছে, ওই দিনে একটু ঠান্ডা লাগার ওষুধ খেলাম। পরদিন হলো আমার একদিনের জন্য একটু জ্বর হলো 100। তো সেদিন ওষুধ খেয়ে তার পরের দিনে 99 হয়ে জ্বর সেরে গেল, কিন্তু ঠান্ডাটা আর সারছে না। তো আমার যারা রিলেটিভ আছে, আত্মীয় স্বজন যারা ডাক্তার, তারা বলে যে এটা কোভিডের টেস্ট করতে। তো কোভিডের টেস্ট করতে দেওয়া হলো, কোভিডের টেস্ট করতে রেজাল্টটা আসলো 8 তারিখে পজিটিভ। এর মধ্যে কিন্তু আমার আর কোনো সিমটম নাই যে আমার আর জ্বর এসছে বা অন্য কোনো কাশি আছে, কিছু না। তো 8 তারিখে যখন পজিটিভ আসলো, আমি 9 তারিখে গ্রিন লাইফে ভর্তি হলাম। গ্রিন লাইফে ভর্তি হলো, ট্রিটমেন্ট শুরু করলো। জ্বর যে আমার 2 দিন ছিল, একদিন 100 একদিন 99, একটু বেশি। এরপরে আমার কোনোদিন আর জ্বর আসে নাই। আর গ্রিন লাইফে গিয়েও আমার আর কোনো সমস্যা নাই, অক্সিজেনের লেভেল ঠিক ছিল। শুধু একটু সমস্যা ছিল যে কাশি ছিল আমার ভিতরে। যেহেতু 2 তারিখে শুরু হয়েছিল, সেই জন্য আমি 16 তারিখে টেস্ট করালাম কোভিডের টেস্টটা। আবার এর মাঝে ট্রিটমেন্ট হয়ে গেল আর কি। 16 তারিখে টেস্ট করালে 16 তারিখে আমার পজিটিভ আসলো। তো তখন ওইখানকার যে ডাক্তার আছে, ওই প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি, ব্যক্তিগত ডাক্তার যিনি, এবিএম আব্দুল্লাহ সাহেব, উনি বললেন যে আপনি বাসায় চলে যান। এটা অনেক সময় কি হয় যে গলার ওখানে কোনো মরা ভাইরাস থাকতে পারে, সেটাতে আপনার পজিটিভ শো করতে পারে। তো তারপর আমি বললাম যে আমি বাসায় যাবো না, বাসায় গেলে আবার অনেকে ইনফেক্টেড হতে পারে আমার দ্বারা। বেটার আর কি করা যায় সেটা আপনি বলেন। উনি বললো তাহলে এখানে 1 সপ্তাহ থাকেন। তো আমি ফরচুনেটলি একটা কেবিন পেয়ে গেছিলাম 2 দিনের পরেই, যার ফলে থাকতে কোনো সমস্যা নাই। তো 7 দিন পরে যখন 23 তারিখে টেস্ট করলো, তখন আমার নেগেটিভ আসলো। তো নেগেটিভ আসলে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে 1-2 সপ্তাহ কোয়ারেন্টাইনে থেকে তারপর অফিস শুরু করলাম আবার। এই মাসের 12 তারিখে আমার আবার হঠাৎ করে জ্বর আসলো। তো আবার 12 তারিখে যখন জ্বর আসলো, তখন তো চিন্তার বিষয়, মাথা ব্যথা করছে, জ্বর আসছে। তো আমার যারা রিলেটিভ আছে ডাক্তার, তারা সব টেস্ট করে দিলাম, ব্লাডের টেস্ট যা যা আছে, সিটি স্ক্যান, কোনোটাতে কোনো সমস্যা ধরা পড়ে না। তো সমস্যা ধরা পড়ে না, শেষমেশ বললো তাহলে করোনা টেস্ট করা হোক আরেকবার। করোনা টেস্ট করতে গেলাম, ঢাকার মেডিকেলের উল্টা দিকে একটা আছে অথেন্টিক ল্যাব, ওটা নতুন বোধহয় গভর্নমেন্টের পিসিআর ল্যাবের অ্যাপ্রুভাল পেয়েছে। তো ওদের ওখানে সকালবেলা আমি নমুনা দিয়ে আসলাম, নমুনা দিয়ে আসলে ওরা বললো যে কালকে সন্ধ্যায় আমি আপনাকে জানাবো ওই রেজাল্ট। তো ওদের ওই অবস্থা আমার খুব একটা পছন্দ হয়নি। পছন্দ না হলে আমি এসে আবার, আমার এক ভাইরা আছে, উনি বাংলাদেশ গভর্নমেন্টের সচিব, ওনাকে বললাম আপনি একটু ইয়েতে যোগাযোগ করেন তো, ওই এখানে আমাদের যেটা আছে আর কি, ওই ইবনে সিনা। উনি ইবনে সিনায় যোগাযোগ করলো, কালকে সকালে স্যাম্পল দিলে কাল পরশুদিন সন্ধ্যায় দিবে, রিপোর্ট দিবে। তো ঠিক আছে, যেদিন আমি স্যাম্পল দিয়ে আসলাম ইয়েতে অথেন্টিকে, ওই দিন পরের দিন সন্ধ্যায় আমাকে জানালে আমি আবার পজিটিভ হয়ে গেছি। খুব ভয়ের ব্যাপার। আর আমার এক ভাইরাস, উনি ভাইরোলজিস্ট, উনি আবার ওনার লোকজনকে দিয়ে আমাকে ইয়েতে ওই ইউনাইটেড হসপিটালে একটা অ্যাডমিশনের ব্যবস্থা করলো আর কি। তো পরদিন সকালে আমি ইউনাইটেড হসপিটালে চলে গেলাম অ্যাডমিশন নিতে। অ্যাডমিশন যখন নিলাম, তখন বিকালবেলা থেকে আমার আবার ট্রিটমেন্ট শুরু করলো ইউনাইটেড হসপিটাল, কোভিডের ট্রিটমেন্ট আবার শুরু করলো। তো বাই দিস টাইমে নেক্সট পরের দিনে সন্ধ্যার সময় আমাকে ফোন করলো ইবনে সিনা, যে আপনি তো কোভিড টেস্ট করতে দিয়ে গেছিলেন, আপনার নেগেটিভ। তো আমি তো ওখানে ইউনাইটেড হসপিটালের ডাক্তারকে ডাকলাম, কনসালটেন্ট তখন ছিলেন না সন্ধ্যার সময়। তো যারা জুনিয়র ডাক্তার ছিলেন ওনাদেরকে বললাম যে আমার তো একবার পজিটিভ হয়ে গেছিল, নেগেটিভে বাসায় গেলাম, আবার 14 দিন কোয়ারেন্টাইনে থাকলাম, আবার হলো, ওরা বললো পজিটিভ, এখন তো আবার আরেক জায়গায় করতে দিচ্ছিল আমি ইয়েতে, ওরা বলছে নেগেটিভ, তাহলে এখন কি ট্রিটমেন্ট করবেন আপনি? তো বললে এটা তো অনেক চিন্তার বিষয়, যে আপনার একবার করোনা হলো, 28 দিন পর আপনি আবার কেন হবে? তো তারপরে কি করলো, তারপরে বললো আগামীকাল সকালে আমাদের এখানে পিসিআর ল্যাব আছে এবং আমাদের টেস্ট ঠিক আছে, সঠিক হয়, এখানে আপনি স্যাম্পল দেন, এই রেজাল্ট যেটা হবে সেটা আমরা নেব। আমি পরদিন সকালে আবার ইয়ে দিয়ে দিলাম, স্যাম্পল দিয়ে দিলাম। স্যাম্পল দিলে সন্ধ্যার সময় দেখি যে 3 জন ডাক্তার আর হলো ওই ওয়ার্ড বাইরা দৌড়াদৌড়ি করতেছে, কেউ হুইল চেয়ার নিয়ে আসছে, আমার স্যালাইন খুলে দিচ্ছে। মানে আমার একটু ওই ভর্তিটা একটু উপর থেকে আসছে, এই জন্য কেয়ারটা একটু বেশি আর কি।
তাই বললাম আপনার দৌড়াদৌড়ি করেন কেন, কি সমস্যা? তাই না, আপনার তো কোভিড নেগেটিভ, আপনার তো কোভিড সেকশন, কোভিড, হ্যাঁ আপনি তাহলে অনেক সাফার হয়েছে, আপনার তো কোভিড নেগেটিভ, আপনাকে তো পজিটিভ বিষয় রাখা যাবে না, তাড়াতাড়ি শিফট করতে হবে। এখন আপনি ক্যাবিনে যান, নন কোভিডে যান। ওরা নন কোভিডে আসলাম, এসে ওইখান থেকে 5 দিন ট্রিটমেন্ট করে আমাকে ছেড়ে দিল। এই হলো কোভিড আর নন কোভিডের সমস্যা বাংলাদেশে। জনাব অমৃতা, আপনাকে আসলে আপনার কাছ থেকে সময় নেওয়া হয়েছিল 1 ঘন্টার জন্য। এখন আপনি যদি চান আমাদের কোভিড সার্ভাইভারদের সাথে থাকতে পারেন, আর যদি আপনি চান আপনার কিছু বলার থাকে আমাদের উদ্দেশ্যে তাহলে বলতে পারেন। আচ্ছা, শিওর, অসুবিধা নাই। আমি অ্যাকচুয়ালি এনজয় করছি কোভিড সার্ভাইভারদের স্টোরিটা শোনার জন্য, কারণ আসলে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের অফিসেও অনেকের, অ্যাকচুয়ালি আমার 6 জন টিম মেম্বারের কোভিড হয়েছে। তো ওনার স্টোরিটা বেশ, কারণ আমাদের যে জিনিসটা আমরা খুব কথা বলছি হলো যে টেস্টগুলো যে আমরা করছি, টেস্টগুলোর এটা কতটা, রেজাল্টগুলোর উপর আমরা কতটা নির্ভর করতে পারি এবং রেজাল্টগুলো কতটা অথেন্টিক। কারণ আমাদের 6 জন টিম মেম্বারের মধ্যে অনেকেই আবার নেগেটিভ টেস্ট করে জয়েন ব্যাক করেছেন এবং আল্লাহর রহমতে ওনারা ভালো আছেন। কিন্তু অ্যাকচুয়ালি কোভিডের সব থেকে বড় সমস্যাটা যেটা আমরা চিন্তা করি হলো, অন্যান্য অসুখের যেটা হয় হলো আমরা চিন্তা করি আচ্ছা ঠিক আছে আমার অসুখ হলে আমি কোনোভাবে ম্যানেজ করে নিব, কিংবা ইট ইজ আ পার্সোনাল চয়েস। কিন্তু কোভিডটা তো আর ব্যাপারটা পার্সোনাল থাকে না। এখানে ফ্যামিলি মেম্বার, তারপরে সহকর্মী, সবার রিস্কটা চলে আসে। কোভিডটা এরকম কার কোনখানে কার উইকনেসটা কোথায় আছে সেটা তো আমরা জানি না। আনফরচুনেটলি ভাইরাসটা অ্যাটাক করলে এই জিনিসটা বোঝা যায়। তো খুবই ইন্টারেস্টিং গল্পটা, মানে ওনার কোভিড সার্ভাইভাল স্টোরিটা শুনে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং আমরা একমাত্র একটা জিনিসই যেটা আমি শিখেছি এই কোভিড সিচুয়েশনটা সবার সাথে কাজ করে হলো, মানে সবার কে কিভাবে সার্ভাইভ করেছে ওই স্টোরি কিংবা ওই লেসন গুলো নিয়েই আমরা কোনোভাবে একটা ম্যানেজমেন্ট প্ল্যান করে আগানোর। আমার মনে হয়, থ্যাংক ইউ অমৃতা। আমি জানি না সবাই আমার কথা শুনতে পাচ্ছে কিনা। এটা হচ্ছে টেকনোলজির একটা ড্রব্যাকস। আমি আসলে খালি বেরোচ্ছিলাম, ঢুকছিলাম। থ্যাংক ইউ বিনতি। আসলে আমরা এইভাবেই প্ল্যান করেছি যে কেউ যদি কোনো সমস্যায় পড়ে যাতে আমাদের ব্যাকআপ থাকে। সো বিনতি আসলে আমাদের ব্যাকআপ। ও ইউএসএ থেকে আমাদের সাথে জয়েন হয়েছে। সো আমরা এক একজন এক এক জায়গা থেকে জয়েন করেছি। আমি জর্জ আপনার কাছে জানতে চাই, আপনি তো একটা হচ্ছে আপনি সরকারি দায়িত্ব পালন করছেন এখন। জি, ভাইয়ার মনে হয় টেকনোলজিক্যাল কোনো সমস্যা হচ্ছে। যে ভাইয়ের প্রশ্নটা আমি কন্টিনিউ করছি, যে আপনি তো একে হচ্ছে গিয়ে সরকারি দায়িত্ব পালন করছেন, এর আগে হচ্ছে গিয়ে আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে কাজ করেছেন। তো আপনার অভিজ্ঞতা আমরা শুনতে চাই। আসলে যে বিষয়টি বলবো, যখন আমরা এখানে আমাদের একজন লেদার ইন্ডাস্ট্রি ওনার পার্টিরও একজন রিপ্রেজেন্টেটিভ আছেন, যে আমাদের লেদার ইন্ডাস্ট্রি যারা লিড করতেন তাদের একটি ধারণা ছিল যে আমাদের এই লেদার ইনস্টিটিউট থেকে যারা লেখাপড়া করে আসছে তারা সেই সেক্টরের যে নিড, সেই নিডটি ফুলফিল করতে পারছে না। এ কারণে তারা কিন্তু বিভিন্নভাবে এই লেদার সেক্টরের যারা আমরা ইঞ্জিনিয়াররা বের হয়ে আসতাম, লেদার ইঞ্জিনিয়ার বা ফুটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা সময় পর্যন্ত তারা আমরা দেখেছি যে আমাদের লেদার ফুটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো, লেদার প্রোডাক্ট ইন্ডাস্ট্রিগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে টেকনোলজিস্টদেরকে নিয়ে এসে তাদের প্রোডাকশন লিড করতো। কিন্তু আমরা যখন আসলাম, ইয়াংরা প্রথম, যখন আমরা সেকেন্ড ব্যাচ ফুটওয়্যারের, তো তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি যে আমরা আমাদের ইন্ডাস্ট্রি ওনারদের এই চাহিদাগুলো পূরণ করতে পেরেছিলাম। এবং আজকে কিন্তু আমাদের দেশের বিভিন্ন ফুটওয়্যার ইন্ডাস্ট্রি এবং লেদার গুডস ইন্ডাস্ট্রিতে আমাদের লেদার ইঞ্জিনিয়াররা, ফুটওয়্যার ইঞ্জিনিয়াররা, ইভেন লেদার গুডস ইঞ্জিনিয়াররা কিন্তু
তারা লিড করছে, মানে প্রোডাকশন ম্যানেজার হিসেবে, ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে, বিজনেস হিসেবে। তো সেই পাশাপাশি আমাদের একটা লেকিংস ছিল, যেটি হচ্ছে যে আমাদের লেদার সেক্টরে যারা মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রেনার ছিল, তারা কিন্তু পৈতৃক সূত্রে পুরান ঢাকার মানে লেদার গুডসের ব্যবসায়ী বলতে আমরা বুঝি সাদা লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা, পাঞ্চি হচ্ছে এরকম একজন মুরব্বীকে, অথবা তার বংশধর যারা ঢাকায় আঞ্চলিক ভাষায় কথা বলে এবং এই অঞ্চলের মানুষরা এই ব্যবসাটাকে লিড করতো। আমাদের লেদার ইঞ্জিনিয়াররা কিন্তু এই সেক্টরে ব্যবসায় আসেনি, যদিও এসেছিল সেটি সাধারণত কেমিক্যালের ব্যবসা। তো এই চিন্তা ধারণা থেকেই আমাদের একটা সার্কেল ছিল, ও আমরা ব্যবসায় এসেছিলাম তখন 9 জন মিলে আমরা একটা ফোরাম তৈরি করি, লেদার টেকনোলজিস স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্স ফোরাম, আমরা এটা এলটিএসি নাম দিয়েছিলাম। তো সেই সময় এই লিডিং ইন্ডাস্ট্রিগুলোর কাছ থেকে আমরা সাপ্লায়ার হিসেবে কাজ করতাম, আমরা তাদের ভেন্ডর হিসেবে কাজ করতাম এবং ব্যাগ ইনজেট ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করতাম। সেটি আরং এর কাজ করেছি, আমরা অ্যাপেক্সের কাজ করেছি, আমরা বার্তার কাজ করেছি। আমরা ছোট ছোট আকারে ফ্যাক্টরি শুরু করলাম এবং সেই ক্ষেত্রে তখন কিন্তু আমাদের অমৃতার আছেন এখানে, ওনার বাবা ইসলাম স্যার, আমাদের অ্যাপেক্সের এমডি নাসির মঞ্জুর স্যার থেকে শুরু করে নাসির স্যার যারা ছিলেন সকলে কিন্তু আমাদেরকে হেল্প করেছিল বিভিন্ন আমাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা যায় কিভাবে। আর আমাদেরও একটা ইচ্ছা ছিল যারা আমরা লেদার বিষয়ে পড়াশোনা করেছি তারা বিজনেসে আসার, এবং আমরা পরে আমাদের ফর্মটা একটু বড় হয়। এখন কিন্তু আমাদের অনেকেই আছে লেদার ইন্ডাস্ট্রিতে বা লেদার গুডস ইন্ডাস্ট্রিতে এবং ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতেও কিন্তু স্মল এবং মিডিয়াম স্কেলে তারা বিজনেস করছে এবং ভালো করছে, এক্সপোর্ট করছে। আমরা জানি যে অনেকেই জাতীয় পর্যায়ের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এবং এই যে বাংলাদেশের লেদার সেক্টরের যে স্মল এন্টারপ্রেনার আছে তাদের যে মার্কেট ফিনান্স অ্যাক্সেস টু ফিনান্সের জন্য আমরা ইউএসএআইডি এবং আইএলওর আইটিসি জেনেভার সহায়তায় আমরা একটা ডেডিকেটেড ক্রেডিট লাইন ডেভেলপ করেছিলাম জনতা ব্যাংক থেকে। আমরা আসলে আপনার কোভিড অভিজ্ঞতাটাও শুনতে চাচ্ছিলাম যে আপনি কোভিডের ব্যাপারে আমি এন্টারপ্রেনিউরিয়াল এক্সপেরিয়েন্সের লাস্ট একটা কথা দিয়ে শেষ করতে চাই যে এই আমাদের স্মল ইন্ডাস্ট্রিগুলোর যেই মূল সমস্যাটা ছিল যে আমরা ফিনিশড প্রোডাক্টের ক্ষেত্রে সেই ফিনিশিংটা আনতে পারতাম না ভালো র ম্যাটেরিয়ালস ইউজ করার পরেও। তো সেই জন্য আমরা এই এলটিএসি যেটা বললাম সেই এলটিএসি থেকে কিন্তু আমরা একটা কমন ফ্যাসিলিটি সেন্টার তৈরি করেছিলাম, যেটির চেয়ারম্যান কিন্তু আমাদের পিগারের এমডি স্যার, আমাদের সাইফুল ইসলাম স্যার কিন্তু সেটার এমডি। আমরা এটা নাম দিয়েছিলাম লেদার টেকনোলজিস স্মল এন্টারপ্রেনার্স কমন ফ্যাসিলিটি সেন্টার। সেখানে আমরা যেই ভারী মেশিনগুলো ছোট ইন্ডাস্ট্রিগুলো নেওয়ার সামর্থ্য নেই, ছোট ফ্যাক্টরিগুলো তারা এখান থেকে সার্ভিস রেন্ডার করতে পারে, সেটা এখন হাজারীবাগে চালু আছে। এবং এই অ্যাসোসিয়েশনটা প্রেসিডেন্ট এখন আমাদের আরেক লেদার কলেজেরই বড় ভাই আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সুমন কুন্ডু। আমি সার্ভিসে আসার পরে তারা সেটা লিড করছে, আমি এটার ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম। এটা গেল এন্টারপ্রেনিউরিয়াল ইয়ের। আর এইসব কাজের জন্য আমি আইভিএলপি অ্যালামনাইও ছিলাম 2012-তে, সাউথ এশিয়ান রিজনের স্মল বিজনেস লিডার হিসেবে আমি আইভিএলপি নমিনেটেড হই 2012 সালে। আর যে বিষয়টি আসছে যেটির জন্য আমাকে আজকে রাখা হয়েছে সেটি হচ্ছে যে কোভিড এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আসলে আমার যেই এখন যে জব নেচারটা সেটি হচ্ছে সরকারের মানে মন্ত্রিপরিষদ বিভাগের, আমি উপজেলার প্রতিনিধি হিসেবে আমাকে কাজ করতে হয়। তো আমরা জানি যে এবার এই সরকারের যত ত্রাণ সহায়তা ছিল বা এই করোনাকালীন সময়ে খুবই সংক্ষেপে বলছি যে এটার মেইন ফোকাল পয়েন্ট ছিল উপজেলা নির্বাহী অফিসার, এবং আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাকে এই স্বাস্থ্য বিভাগ, আইন শৃঙ্খলা বিভাগ এবং এই ত্রাণ সহায়তায় তিনটাই আমাকে কোঅর্ডিনেট করতে হয়। তো এই কোঅর্ডিনেট করার কারণে আমাকে মাঠে ময়দানে গ্রামের হাট বাজারে ব্যাপক পরিমাণে যেতে হয়েছিল। সেখান থেকেই হয়তো আমি যদিও স্বাস্থ্য সুরক্ষার যেই নির্দেশনাগুলো ছিল সেগুলো প্রতিপালন করেছি। তো আমি 15 দিন পরপরই টেস্ট করতাম। তো একবার আমার হঠাৎ করে খুবই গলা ব্যথা, আমি শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল, আমি আইসোলেশনে চলে গেলাম নিজেই। তারপরে স্যাম্পল দিলাম। তো আমাদের একটা সমস্যা ছিল যে স্যাম্পল দেওয়ার 4-5 দিন পরে, ইভেন 6 দিন পরে আমাদের রেজাল্ট আসতো। তো স্যাম্পল দেওয়ার পরে 3 দিন পরে আমি একবারে সুস্থ হয়ে গেলাম। সুস্থ হয়ে যাওয়ার পরে আমি আবার অফিস শুরু করলাম।
অফিস শুরু করার পরে আমার রেজাল্ট আসলো 6ষ্ঠ দিনে যে আমি পজিটিভ। তো পজিটিভ হওয়ার পরে যে বিষয়টি হলো, আমার মনে হয় যে মানসিক দুর্বলতা একটু এসে গিয়েছিল। আমি আমার সমস্যাগুলো আর প্রকটভাবে অনুভব করেছি কিছুটা, যে আমার গলা বন্ধ হয়ে আসে এবং আমার কাশি থাকে। তো এই দুটি সমস্যা আমার 3-4 দিন ছিল। তারপরে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেওয়ার পরে আর এই সমস্যাটা আমি ফিল করিনি। তারপর আমি 13 দিন ফুল আইসোলেশনে ছিলাম, বাসা ফ্যামিলি ছেড়ে। প্রথমে হাসপাতালে ছিলাম 3-4 দিন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে আমাদের রেস্ট হাউসে আমি কমপ্লিটলি আইসোলেশনে ছিলাম। 13 দিন পরে আমার আবার টেস্ট দিয়ে এবং 18 দিন পরে আমার ফার্স্ট নেগেটিভ আসে। তারপরে আরো 5 দিন আইসোলেশনে থেকে, মানে টোটাল 23 দিন আমি আইসোলেশনে থাকার পরে আমি আবার নতুন করে অফিস করা শুরু করি। তো এই ক্ষেত্রে আমার যেই অনুভূতিটা হচ্ছে যে এটি ভয়ের কিছু নেই, কিন্তু একটি সামাজিক আতঙ্ক তৈরি হয় আমার। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার দ্বারা এটি ছড়িয়ে যাবে। যেমন আমি আক্রান্ত হওয়ার পরে টেস্ট করে দেখা গেছে তাদের কোনো লক্ষণ ছিল না, আমার ড্রাইভার পজিটিভ। তার কিছুদিন পরে আমার যে পিয়ন ছিল, যে আমার সাথে সার্বক্ষণিক বেড়াতো, সে পজিটিভ। আমার নাইট গার্ড, আমার অফিসের যে আমার বাসার যে নাইট গার্ড, একদম অফিসের নাইট গার্ড, দুজনেই আক্রান্ত। আমার যে সিএ, মানে আমার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে, তিনিও 7 দিন পরে আক্রান্ত হয়েছেন। তার মানে এটি মনে হবে যে আমি সুস্থ আছি, কিন্তু এটা ছড়িয়ে যায়। কাজেই এই জিনিসটা অবহেলা করার কোনো সুযোগ নেই। এবং স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো বলা হয়েছে, মাস্ক পরা, হাত ধোয়ার বিষয়, এই মিনিমাম নর্মস গুলো আমাদের কঠোরভাবে পালন করা উচিত। ধন্যবাদ, একটু বেশি সময় নিয়ে ফেললাম। ধন্যবাদ জর্জ। আমি আসলে যাচ্ছি, আসতেছি। আমরা আসলে অনুষ্ঠান এখন শেষ অবস্থায়। জনাব অমৃতা ইসলাম, হেদায়েতুল জর্জ, সাইফুদ্দিন নাইম এবং কিশোর কুমার খা, আপনাদের সবাইকে ধন্যবাদ। টেকনিক্যাল অনেক সমস্যার কারণে আসলে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা শেষ করতে পারি নাই। বাট আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং আমাদের যারা দর্শক আছেন, আমরা প্রতি সপ্তাহে যে প্রোগ্রামটা করতাম, আমরা প্রোগ্রামের ফরম্যাট একটু চেঞ্জ করেছি। আমরা প্রতি মাসে এখন থেকে একটা প্রোগ্রাম করব। তো আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। এবং আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।